যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হচ্ছে আরো একটি আনকোড়া এপিসোড, শুরু হচ্ছে আরো একটি নতুন পর্ব, এবং মুখোমুখি হবেন আরো একজন সাহসী মানুষ যিনি তার জীবনের ভুল কিংবা অপরাধগুলো স্বীকার করবেন। যাহা বলিব সত্য বলিব এমন একটি চ্যালেঞ্জিং রেডিও শো, আমরা বলে থাকি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, রেডিও রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। প্রশ্ন হচ্ছে আমরা কেন বলি? এ কারণেই বলে থাকি যে কোনো মানুষ শতপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো লাখো কোটি মানুষের সামনে স্বীকার করতে আসেন, এবং সেই স্বীকারগুলো শুধুমাত্র স্বীকার নয়, সেই স্বীকারগুলো ডকুমেন্টের স্বীকার, আমরা যেটাকে বলে থাকি যে সমস্ত ধরনের ডকুমেন্টস নিয়ে সে স্বীকার করতে আসেন। নিজ অপরাধ বিবেকের তাড়নায়, মূল্যবোধের তাড়নায় তিনি স্বীকার করে নেন, এবং শত শত হাজার হাজার লাখো লাখো মানুষ তাকে ভৎসনা করেন, তাকে ধিক্কার দেন, গালি দেন, সেগুলো তিনি মাথা পেতে নেন। একটাই মাত্র কারণ, তিনি বিশ্বাস করেন পৃথিবী তাকে যতটুকু শাস্তি দিয়েছে তার চেয়ে বড় শাস্তি তিনি নিজে থেকে পাচ্ছেন, এবং তিনি বিশ্বাস করেন তিনি যে অপরাধগুলো করেছেন, তিনি যে ভুলগুলো করেছেন, তার মতো অপরাধ এবং তার মতো ভুলগুলো পৃথিবীর আর কোনো মানুষ যাতে না করে, সেজন্যই তার যাহা বলিব সত্য বলিবতে আসা। আমরা এই মোটোটাকে, আমরা এই উদ্দেশ্যটাকে স্যালুট জানাই এই অর্থে যে তিনি তো ভুল করেছেন, হয়তো তার শাস্তি সমাজ দিয়েছে, হয়তো তার শাস্তি রাষ্ট্র দিয়েছে, হয়তো তার শাস্তি পরিবার দিয়েছে, কিংবা চারপাশের মানুষ দিয়েছে, কিংবা কেউই দেয়নি, কিন্তু তিনি বিবেকের তাড়না বোধ থেকে যে শাস্তিটুকু প্রতিনিয়ত নিজে নিজেকে দিচ্ছেন, সেই শাস্তির চেয়ে আর কোনো শাস্তি কি বড় হতে পারে? দেখবেন অনেক সময় রাস্তাঘাটে চললে, রিক্সা কিংবা বাসের পাশে কিংবা অন্যান্য জায়গাগুলোতে দেখবেন যে লেখা থাকে যে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। সেই বিবেক প্রতি মুহূর্তে যে শাস্তিগুলো দেয়, সেই শাস্তির চেয়ে ভয়াবহ শাস্তি আর কোনো কিছুই হতে পারে না। সেই শাস্তির দ্বারস্থ হয়ে যারা আমাদের কাছে আসেন যাহা বলিব সত্য বলিবতে, তারা স্বীকার করে নেন তাদের দোষগুলো, এবং তারা স্বীকার করেন এটিও যে এখানে এই কারণে এসেছি যে যাতে আমার মতো ভুল আর কেউ না করে। সেই জায়গাটি থেকে আমরা তাদেরকে রেসপেক্ট জানাতে চাই। কে রয়েছেন আজকে আমার সঙ্গে? অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেব তার প্রোফাইল, আর যে সুমন আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে আছেন আমাদের সঙ্গে। চলুন আমরা জেনে নেই। ছোটবেলায় পড়া কবিতার খোকনের মতোই বেশ দুরন্ত ছিলেন আমাদের আজকের অতিথি খোকন। বাবা আব্দুল হালিম পেশায় ব্যবসায়ী এবং মা খায়রুন্নাহার গৃহিণী। দুই ভাই ও এক বোনের মধ্যে খোকন সবার বড়। সচ্ছল পরিবারের সন্তান হওয়ায় নিজের শখগুলো পূরণ করতে খুব একটা কষ্ট হতো না। যে কোনো ব্র্যান্ডের দামি আইসক্রিমই খোকনের সবচেয়ে পছন্দের খাবার। লেখাপড়ায় মধ্যম মানের হলেও খেলার মাঠে ছিলেন একদম প্রথম সারির খেলোয়াড়। যে কোনো ধরনের খেলাই বেশ উপভোগ করতেন খোকন, তবে ক্রিকেট আর দাবা খেলতেই বেশি ভালোবাসতেন। ক্রিকেট খেলে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি। খোকন অবসর সময়ে ছবি তুলতে পছন্দ করেন। যখনই কোনো ভালো ফটোগ্রাফ দেখেন তখনই মনে মনে ভাবেন, আমিও যদি একটা এমন ছবি তুলতে পারতাম। তবে ফটোগ্রাফার নয়, বড় হয়ে খোকন হতে চেয়েছিলেন পুলিশ অফিসার। এই পৃথিবীতে খোকনের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব তার মা। আজ খোকনের বয়স 22 বছর। এই সময়ে অনেক কিছু যেমন পেয়েছেন তেমন হারিয়েছেনও অনেক কিছু। তবে পুলিশ অফিসার হওয়ার স্বপ্নটিকে এখনো আঁকড়ে ধরে আছেন। ভবিষ্যৎ খোকনের জন্য কি নিয়ে অপেক্ষা করছে খোকন জানে না, তবে ফেলে আসা জীবনের সত্য মিথ্যার হিসেব নিয়ে
আজ খোকন হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। প্রিয় শ্রোতা, আমরা খোকন সম্পর্কে জানলাম। খোকন রয়েছে আমাদের সঙ্গে এবং খোকন কি আজকে স্বীকার করতে এখানে এসেছেন, বিবেকের তাড়না বোধ থেকে কোন বিষয়গুলো, কোন অপ্রিয় সত্যগুলো আজকে বের হয়ে আসবে, সেটা নিশ্চয়ই আমরা পুরো অনুষ্ঠান জুড়ে জানবো। আর প্রিয় শ্রোতা, আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনারা নিশ্চয়ই নিয়মটা জানেন। সেটা হচ্ছে লিখতে হবে আপনাকে আপনার টেক্সটে, আপনার সেলফোনে গিয়ে লিখবেন JBSB, অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর সংক্ষিপ্ত রূপ JBSB স্পেস কনফেস, CONFESS কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আবারও বলছি, প্রথমে JBSB স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর 8920 নম্বরে। এবং এই অনুষ্ঠানটিকে আরো বেশি অথেন্টিক করবার জন্য, এই অনুষ্ঠানটিকে আরো বেশি প্রাসঙ্গিক করবার জন্য এবং এই অনুষ্ঠানটিকে আরো বেশি সময় উপযোগী করবার জন্য আমরা যেটা চালু করেছি গত সপ্তাহ থেকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে SMS পোল। সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে আমাদের টিম মেম্বার যারা রয়েছেন, সুমন এবং মঞ্জু, দুজনে মিলে অবিরত পরিশ্রমের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি যে কত শতাংশ মানুষ এই ঘটনাটিকে বিশ্বাস করেছেন। তার চারপাশের বিভিন্ন ঘটনার দ্বারা, এইরকম ঘটনার দ্বারা তিনি শিকার হয়েছেন। তাৎক্ষণিকভাবে আমরা সেটা জানিয়ে দিই এবং আশা করছি আপনিও সেই SMS পোলে অংশগ্রহণ করবেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি অতিথির কাছে। খোকন, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে বসেছেন এবং সত্যের আসন আলোকিত করেছেন। আপনি কি আজকের চরম সত্য, যে অপ্রিয় সত্যগুলো এখানে বলতে এসছেন, সেই সত্যগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত? জি, আমি প্রস্তুত। আমাদের অতিথি প্রস্তুত হয়ে গিয়েছেন। চলুন আমরা যাই তার অপ্রিয় সত্যের খুব কাছাকাছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ খুব মনোযোগ দিয়ে গভীর থেকে এই ঘটনাগুলোকে উপলব্ধি করবার চেষ্টা করবেন। আজকে যিনি অতিথি এখানে এসছেন, তাকে ঘৃণা করা, তাকে হেট করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। তিনি যে কাজকর্মগুলো করেছেন, সেই কাজকর্মগুলো যদি আপনার ঘৃণার বিষয়বস্তু হয়, তাহলেই আমরা বলতে পারবো যে আমাদের এই অনুষ্ঠান সার্থক। কারণ একটা কথাই আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ওকে, আপনি আমাকে বলবেন খোকন, যে আজকের এই অনুষ্ঠানে আসা অত্যন্ত সাহসের ব্যাপার, কারণ আমরা বিশ্বাস করি যে যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন তারা প্রচন্ড সাহসী মানুষ। আপনি যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন? আমি আসছি কারণ আমি যে ভুলগুলা করছি, আমি চাই না যে আমার মতো ভুলগুলা করে কেউ তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুদিন থাক। আমি আমার ফ্যামিলি থেকে প্রায় অনেকদিন বিচ্ছিন্ন ছিলাম। তো তখন হয়তো আমার অর্থ ছিল, মনে কোনো শান্তি ছিল না। তো আমি একটা চিন্তা করলাম যে আমি যা করছি এগুলা যদি আমার দেশবাসীকে জানাই, অবশ্যই তারা সেই ভুল পথে আর আগাবে না, প্লাস ভুল পথ থেকে সরে এসে নিজেকে সংশোধন করার চেষ্টা করবে। আপনার উদ্দেশ্য অনেক বেশি মহৎ, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু এটাও আপনি নিশ্চয়ই জানেন যে লাখো মানুষের ফার্স্ট ইম্প্রেশন সেভাবে নেয় না। আপনি অপরাধ করেছেন, অপরাধীকেই জোর করে ধরবার চেষ্টা করে, অপরাধের মূল কারণটা তারা ভাবার চেষ্টা করে না। সেদিক থেকে আপনার চারপাশের মানুষ কিংবা আজকে যারা লাখো মানুষ আপনাদেরকে শুনছে, সেই সব মানুষজন আপনাকে প্রচন্ড ভৎসনার শিকার করতে পারে, প্রচন্ড ঘৃণা করতে পারে, গালিগালাজ করতে পারে, আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তো সেই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? আসলে মানুষ জন্মের পর থেকে কোনো অপরাধী হয়ে জন্ম নেয় না, আর বেশিরভাগ সময় একটা মানুষ অপরাধী হয় তার আশেপাশের পরিবেশের চাপে পড়ে। তো আমার জীবনেও ঠিক এমনটাই ঘটছে। এই কারণে এখন যদি তারা আমাকে ঘৃণা করে তাহলে তো আর কিছু করার নেই। আমি যেই অপরাধগুলা করছি, তো এখন বুঝতেছি যে এগুলা করা আমার ভুল হয়েছে। এই ভুলগুলাকে সংশোধন করার চেষ্টা করতেছি, প্লাস সবার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি আজকে এই অনুষ্ঠানে আসছি। আপনি চমৎকার একটি কথা বলেছেন খোকন, যে মানুষ আসলে পৃথিবীতে কেউ পাপী হয়ে জন্মায় না। চারপাশের পরিবেশ, চারপাশের প্রতিবেশ তাকে আসলে পাপী, ভালো মন্দ সবকিছু করে। আমরা একটু জানতে চাই যে আজকে যে ঘটনা আপনি এখানে আবিষ্কার করবেন, সেই ঘটনার শুরু কিভাবে হলো, কজটা কি ছিল, শেষ পর্যন্ত আপনি কি করেছেন, শেষ পর্যন্ত আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। চলুন শুরু করা যাক। আসলে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো আমি আমার ফ্যামিলির বড় সন্তান। জি। তো 8-এ পড়ার সময় দেখা যেত যে স্কুলে যাতায়াত করতাম, অনেক ফ্রেন্ড ছিল। তো আমার জীবনের সবচেয়ে বড় প্রথম দিককার পাপ কাজ ছিল এটাই যে আমি একটা ছেলেকে মাথায় কোপ দেই। কি কারণে আপনি কোপ দেন? সেটা আসলে আমার নিজের পার্সোনাল কোনো কারণে না। তো আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, ও একটা মেয়েকে পছন্দ করত। তো আমাদের এলাকাটা ছিল ভিন্ন, দুইটা এলাকা। তো আমার ওই ফ্রেন্ড ওই এলাকাতে যায়, তো ওই এলাকার একটা ছেলে ওকে এক কথায় খুব অপমান করে। ওকে। অপমান করার পরে তো এটা এসে আমাদের জানায়। তো আমরা সেটা বইসা বলি যে তো অপমানের বদলে অপমান আর মায়ের বদলে মায়ের। তো তোরা অপমানও করছে, মারছেও, তো এটার বিচার মায়ের মাধ্যমে সমাধান হবে, তাছাড়া আর কিছুই না। এইরকম ভাবে কথাবার্তা বলার পরে আমরা প্রায় 10-12 জন যাই। যাওয়ার পরে ওরা একাই পাই। একা পর পর ওরা অনেক কথা জিজ্ঞাসা করতে চাই, কিন্তু ও সবসময় তেরামি উত্তর দেয়।
আর তেরামিটা আমি পছন্দ করতাম না। তো এইভাবে এক কথায় দুই কথায় হাতাহাতি হয়, শুরু হয়। তো আমার কোমর একটা ছুরি থাকে, আমি বের করে ওর মাথায় কোপ দিয়া দিই। তো কোপ দেওয়ার পরে দেখলাম যে ও আসলে পড়ে গেছে, রক্ত বেরোতেছে। ভাবছিলাম যে আরেকটা কোপ দেবো, কিন্তু আমার একটা ফ্রেন্ড বলে যে না, আর দেওয়া দরকার নাই, তো এটাই আমাদের জন্য অনেক হয়ে গেছে। তোর থেকে যদি বেশি কিছু আমরা করতে যাই তাহলে দেখা যাবো যে এবার পুলিশে মামলা হইব, পুলিশে মামলা হইলে তো সবগুলারে ধরে নিয়ে যাবো। তো ঠিক আছে, আমরা এইভাবে করে ওই দিনকার মতো। আপনি তখন ক্লাস 8-এ পড়েন বলছিলেন। জি, আমি একটু class 8 এই জায়গাটা থেকে, এই অপরাধের ঘটনাটা থেকে আপনার ফ্যামিলির দিকে চলে যেতে চাই যে আপনাদের যখন আপনি বললেন যে আপনি মাথায় কোপ দিলেন, সেই মুহূর্তে আপনাদের গ্রুপে কয়জন ছিল? আমাদের গ্রুপে তখন আমরা প্রায় 10-12 জন ছিলাম। তার মধ্য থেকে আপনার মতো সাহসী বা আপনার মতো এরকম অস্ত্র নিয়ে অস্ত্রের ব্যবহার জানে এরকম আর কেউ ছিল? জি, এরকম আরো 3 জন ছিল। তারা কি এরকম কখনো এর আগে তাদেরকে দেখেছেন এরকম কাজ করতে? এর আগে তারা কোপ দিছে, তখন আমার অত একটা সাহসী হইতো না। কিন্তু একটা পর্যায়ে মারামারি করতে 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 যখন আসলে রক্ত দেখতাম অনেক, তো নিজের মধ্যে ইচ্ছা হইতো যে একদিন আমি একটা কোপ দিয়া দেখবো যে কেমন লাগে। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা। দেখুন, ও যাদের সাথে মিশতো তারা এরকম ভাবে মানুষ কোপাতো, এবং কোনো না কোনো ভাবে এরও আগ্রহ জেগেছে যে আমি একটু কুপিয়ে দেখতে চাই কেমন লাগে। আমি আসতে চাই আরো গোড়াতে, যে আপনি এই যে লোকজনের সাথে আপনি মিশলেন বা যে গ্রুপের সাথে আপনি মিশলেন, সেখানে শুরুটা কিভাবে হয়েছিল? ওদের সাথে আপনার মেশার শুরুটা কিভাবে হলো? ওদের সাথে মেশার শুরুটা ছিল যে আমি, আমার ক্লাসের 2-3টা ফ্রেন্ড ছিল, ওরা ওদের সাথে চলাফেরা করত। তো তখন আবার আমি মানে লুকায় লুকায় স্মোকিং করতাম, যেটা ওরা জানতে পারে। তো আমি তো ছোটবেলা থেকেই হাতে পায়ে লম্বা ছিলাম, তো আমার ধরতে গেলে এক কথায় সবাই চয়েস করতো। তো এইভাবে ওরা একদিন বললো যে দোস্ত, তুই আর কতদিন একা একা চলাফেরা করবি, তো আয় আমরা একসাথে বসে আড্ডা মারি সবসময়। আপনার ক্লাসমেট? জি, আমার ক্লাসমেট। তো ওদের সাথে ওইভাবে একদিন 2 দিন আড্ডা মারতে 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 সবার সাথে আসলে পরিচয় হয়ে যায়। ক্লাস 8-এ আপনি স্মোক করতেন? জি, আমি ক্লাস 8-এর আগে স্মোক করতাম। তো এটা কোথা থেকে শিখলেন আপনি? তো এটা আসলে শিখছি ধরতে গেলাম ফ্যামিলি থেকে, কারণ আমার যে দাদু ছিল উনি মারা গেছে, তো উনি স্মোকিং করতো, আমার বাবা স্মোকিং করতো। আমি দেখতাম, নিজের ভিতরে একটু আগ্রহ জন্মাইতো। ওকে। যে আসলে এটা কি, এটা দেখি তো শুধু ম্যাচ দিয়ে আগুন জ্বালায় দেয়, তারপরে দেখি টান দিলে ধোঁয়া বের হয়। আপনাকে কখনো তারা স্মোক ধরিয়ে আনার জন্য বা ধূমপানের যে সিগারেটের যে কাঠিটি থাকে ওটা ধরিয়ে নিয়ে আসার জন্য কখনো ব্যবহার করতো? না, এগুলো কখনো আমার ফ্যামিলি আমাকে ইউজ করতো না। ওকে। তো- এই কথাটি এজন্যই বলছি, প্রিয় শ্রোতা, অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন যারা ছোটদেরকে অনেক সময় এরকম হুক্কাটা ধরিয়ে নিয়ে আসার জন্য কিংবা সিগারেটটা ধরিয়ে নিয়ে আসার জন্য অনেক সময় অনেক কাজে লাগান, যেটা একেবারেই অন্যায়, এবং এর থেকেও অনেকে ধূমপায়ী হয়েছে পরবর্তীতে আমরা অনেক সময় জেনেছি এরকম খবর। তো ঠিক আছে, আপনি এখান থেকে শুরু করলেন। তো এই যে ক্লাস 8-এ আপনি ধূমপান করতেন, আপনার ফ্যামিলি জানতো না এটা? আমার ফ্যামিলি 2-1 বার আমার শার্টে কিংবা গেঞ্জিতে গন্ধ পাইছে, তারা তখন আমার একটু মানে মারছে। স্মোকটা আপনি একা একাই করতেন আপনি বলছিলেন? প্রথম দিকে আমি একা একা করতাম, কিন্তু যখন আমার এই গ্রুপটার সাথে মিলিত হয়ে যায় তখন আসলে সবাই সাথেই করা হইতো। ওকে, হ্যাঁ। তো আপনি গ্রুপের সাথে মিলে আপনি এই ধরনের একটা কাজ করলেন। ওকে, প্রিয় শ্রোতা, আমরা মোটামুটি গ্রাফটা পেয়ে গিয়েছি, ওর ছোটবেলার গ্রাফটা, ও কেমন পরিবেশে বড় হচ্ছে, কাদের সাথে মিশছে এবং ওর কৃতকর্ম কি, আমরা মোটামুটি গ্রাফটা পেয়ে গেছি। আমরা এবার সামনের দিকে যেতে চাই। আপনি কোপালেন, তারপর? কোপানোর পরে ওই দিনকার মতো তো কোপ দিয়ে চলে আসলাম। তো আইসা বড় ভাইদের বললাম, ভাই এমন এমন হইছে, আমরা তো এইভাবে দিয়ে আসছি, বলে সমস্যা নাই। তো দিয়ে আসছো, ভালো করছো, মাইর খেয়ে আসলে তো আর আমরা তোমাদের সাপোর্টে থাকতাম না। তো এই ব্যাপারটা নিয়ে আর বেশি কিছু হইলো না। তো ওই দিন বিকালবেলা আমাদের এলাকা থেকে সিনিয়ররা ওদের এলাকায় গেল, যাওয়ার পরে ওদের সিনিয়রদের সাথে কথা বললো, কথা বলে 700 টাকা দিয়ে এই জিনিসটা মীমাংসা করলো। 700 টাকা দিয়ে? জি। কিভাবে? যে ছেলেটার মাথায় সেলাই পড়ছিল, ওষুধের ট্রিটমেন্টের খরচ মিলে টোটাল 700 টাকা দিয়ে আসলো। বললো যে এটা নিয়ে যেন আর কোনো বাড়াবাড়ি না হয়, কারণ ছোটরা করছে, এখন যদি এটা নিয়ে বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু আমাদের বড়দের ভিতরে লেগে যেতে পারে। ওকে। তো এইভাবে মীমাংসা হওয়ার পরে মোটামুটি ভাবে আর এই ব্যাপারটা নিয়ে সামনের দিকে কোনো ক্যাচাল হয়নি। তো এইভাবে করে ক্লাস 8, 9, 10, তো 10-এ উঠার পরে আমি একদিন যে কোনো একটা কারণবশত এক জায়গায় যাই। তো যাত্রাকালে আমার সাথে ট্রেনের ভিতরে আমার যে পরবর্তী স্টেপ গুলাতে যে খারাপ কাজের সাথে জড়িত হওয়া, ওই ব্যক্তিটার সাথে আমার ট্রেনের ভিতরে পরিচয় হয়। যে কোনো একটা কারণ আপনি বলছিলেন, কারণটাকে আপনি গোপন করতে চাচ্ছেন নাকি মনে পড়ছে না? আসলে গোপন করতে চাওয়াটাই মূল বিষয়, কারণ অত ছোটবেলায় আসলে এত দূর যাওয়া পর্যন্ত উচিত না। তো আমি মোবাইল ইউজ করতাম অনেক আগে থেকে। তো মোবাইলে একটা রং নাম্বারের মেয়ের সাথে পরিচয় হয়। তো ওই মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার জন্য আমি ক্লাস 8-এ থাকা অবস্থায়? না, 10-এ থাকা ক্লাস অবস্থায়। 10-এ থাকা অবস্থায় আপনি মোবাইলে মেয়েটার সাথে, যে মেয়েটার সাথে আপনার কথা হতো, সেই মেয়েটাকে দেখার জন্য আমি টাঙ্গাইল যাচ্ছি। টাঙ্গাইল যাচ্ছিলেন? কোথা থেকে আপনি টাঙ্গাইল যাচ্ছিলেন? জি, আমি উঠছিলাম এয়ারপোর্ট থেকে।
আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা ঢাকাতেই। ঢাকাতেই? জি আপনি ঢাকা থেকে আপনি টাঙ্গাইলে যাচ্ছেন মেয়েটাকে দেখার জন্য। জি বুঝতেই পারছেন যে ওর ছোটবেলাটা আসলে ছোটবেলাটা না, ওর ছোটবেলা আসলে বড়বেলার মতোই, কারণ ও প্রচন্ড রকম সাহসী, দুর্ধর্ষ বলা যেতে পারে, এবং সেই জায়গাটা ভালো অর্থে বলবো না আমরা, সেটা মোটামুটি খারাপ অর্থেই। প্রিয় শ্রোতা, আজকে আপনি জেবিএসবি শুনছেন, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব শুনছেন। আজকের এই যাহা বলিব সত্য বলিবার আসনে বসে আছে খোকন। এই আসনটিতে যদি আপনি বসতে চান, আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চান, যেটা আপনাকে প্রতি মুহূর্তে বিবেকের তাড়না বোধ থেকে আপনাকে কষ্ট দেয়, এবং আপনি যদি বিশ্বাস করেন আপনার মতো ভুল আর কেউ না করুক, তাহলে আপনি আসতে পারেন আমাদের এখানে। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, আপনি আপনার সেলফোনের লিখবেন জেবিএসবি, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, জেবিএসবি স্পেস কনফেস, CONFESS, কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। হ্যাঁ, আপনি সেই মেয়েটার সাথে দেখা করতে চাচ্ছিলেন। জি তারপর যাওয়ার সময় তো ট্রেনের ভিতরে তো আসলে স্মোকিং ওপেন, তো আমি গেটের কাছে দাঁড়ায় স্মোকিং করতেছিলাম। তো এই মুহূর্তে একজন ম্যাচের জন্য আমার কাছে আসে, তো আমি তার নির্দ্বিধায় ম্যাচটা দিয়ে দিই। তো দেওয়ার পরে সে আমার নাম জিজ্ঞাসা করলো, আমি কোথায় থাকি, কি করি, সবই আমি তারা বললাম। বলার পরে সে আমাকে তার নাম্বারটা দেয়, প্লাস আমার নাম্বারটা নেয়। ওকে, সে আপনার চেয়ে বয়সে বড় ছিল নাকি? জি, আমার থেকে বয়সে বড় ছিল। ওকে, তো আমার নাম্বারটা নেয়, তার নাম্বারটা দেয়, বলে যে ঠিক আছে ভাইয়া, তোমার যদি কখনো কোনো সমস্যা হয় আর্থিক ভাবে কিংবা অন্যান্য ব্যাপারে, তুমি আমাকে ফোন করবা, আমি তোমার সব সমস্যা দেখব। কারণ আসলে জন্মের পর থেকে তো আর একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয় না, এইভাবে রাস্তাঘাটে চলার সময় সম্পর্ক হয়। আর সম্পর্ক করতে সময় লাগে কিন্তু ভাঙতে সময় লাগে না। তো আমি আশা করবো যে তোমার আর আমার ভিতরে যে সম্পর্কটা হলো ভাই ভাই, সেটা তুমি টিকায় রাখবা। ভদ্রলোকটির নামটি কি ছিল? তার নাম ছিল আদর। আদর? জি। ওকে, খোকন ছেলেটি আদরের সন্ধান পেল। ওকে, দেখা যায় কি আদর তাকে কোন আদরের দিকে নিয়ে যায়। হ্যাঁ, তারপর? তো ওই দিনের মতো তার সাথে আমার সাথে জার্নিটা ওই পর্যন্ত শেষ। পরবর্তীতে জানতে পারছিলাম সে আসলে সান্তাহার গেছিল, নওগাঁ সান্তাহার, হিলি বর্ডারের ওইখানে গেছিল। তো এটা আমি পরে জানতে পারছি। তো আমি ওই দিনকার মতো টাঙ্গাইল নেমে গেলাম। টাঙ্গাইল নামার পরে ওই মেয়েটারে ফোন দেয়, মেয়েটার ফোন রিসিভ করে না। তো আমার আর মেয়েটার সাথে দেখা করা হয় না। তো এক কথায় মনের রাগে দুঃখে তো তারপর আমি ভাইটারে ফোন দিই, মানে যখন আমি রিটার্ন করি তখনই ফোন দিই যে ভাইয়া, আমি তো যে কাজে আসছিলাম সেই কাজটা হলো না, আমার মনটা খুব খারাপ, তো এখন কি করা যায়। বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো ঢাকায় যেতেছো, ঢাকায় যাও, তুমি এয়ারপোর্টে নামবা, নামার পর আমার ফোন দিও, তো তোমার কাছে একটা গিফট আমি পাঠাই দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে বুঝতে পারিনি যে গিফটটা কি ছিল। তো আমি এয়ারপোর্ট নামার পরে তারা ফোন দিলাম যে ভাই আমি তো এয়ারপোর্ট নামছি। বলে ঠিক আছে, তোমার নাম্বারে যদি একটা ফোন আসে তুমি ওই ওভারব্রিজের উপরে যাবা। তো প্রায় 20 মিনিট পরে আমার একটা ফোন আসলো। তো তখন আমি দাঁড়া দাঁড়িয়ে সিগারেট খেতেছিলাম। তো যাওয়ার পরে আমার একটা বক্সের মতো দিল। তো বক্স দিচ্ছে, আমি বক্সটা আসলে বলতেছে যে এই বক্সটা এখানে খুলবেন না, এটা আপনি কোন একটা নিরিবিলি প্লেসে যা খুলবেন, কারণ আদর ভাই এটা আপনার জন্য পাঠাইছে। আমি বললাম যে উনি তো গেছে ট্রেনে করে, আমি যেখানে নামছি তার থেকে আরো দূরে। বলে উনি থাকলেও এটা ওনার পক্ষ থেকে আসছে, না থাকলেও আসছে। তো আমি ওইখান থেকে চলে আসলাম মিরপুর বেরিবাদ এলাকাটা খুবই মোটামুটি ভাবে সুন্দর ছিল, আরো খুব নিরিবিলি প্লেস। তো আসার পরে খুললাম, খোলার পরে দেখলাম যে হাফ লিটার একটা মদের বোতল। তো আমি তার ফোন দিলাম, ভাইয়া এটা আপনি আমার জন্য কি পাঠাইলেন। বলে কেন ভাই, তুমি এসব খাও না। আমি বললাম ভাই এগুলো তো খাই, তো ওইভাবে খাওয়া হয় না, কারণ আমার পক্ষে এত বড় একটা খাওয়া সম্ভব না। তো আমি তো এগুলা খাইছি ফ্রেন্ড সার্কেল নিয়ে, হয়তো বা কোনো একটা অনুষ্ঠানের সময়। বলে এটা প্রবলেম নেই, তুমি অল্প অল্প করে খাও, আর তোমার যখন প্রয়োজন পড়বে তুমি আমার ফোন দিবা। তো এইভাবে আস্তে আস্তে তার সাথে মোটামুটি সম্পর্ক হয়। সে একটা সময় আমাকে তার বাসায় নিয়ে যায়। প্রায় 3 মাস পরে তার বাসায় আমাকে দাওয়াত দেয়। বাসায় গেলাম, বাসায় যেয়ে দেখলাম তার বড় ভাই আছে, তার ভাবি আছে। তো তাদের সাথে পরিচয় করা দিল, বললো যে এটা আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই, এইভাবে পরিচয় করা দিল। তো ওনার সাথে প্রায় 2.5-3 ঘন্টা ছিলাম। বাসাটা কোথায় ছিল? তার বাসা ছিল বাড়িধারাতে। ঢাকার বাড়িধারাতে? জি। ওকে। তো এইভাবে তার সাথে দেখা করে আসলাম। তো পরে উনি আমার 2 দিন পরে উনি আমার এলাকাতে আসছে, আয়সা বলতেছে যে খোকন তোমার কি অবস্থা। আমি বললাম এই তো ভাই ভালো। তো আসলে যেভাবে আসলে একটা এলাকা থেকে আরেকটা এলাকা আসলে যেভাবে আদর আপ্যায়ন করতে হয়, ওনারা আমি ঠিক সেই রকম আদর আপ্যায়ন করতে চেষ্টা করতেছি, কিন্তু উনি আসলে করতে দিতেছে না। উনি বলতেছে দেখো তুমি ছোট, তুমি ইনকাম করো না, তোমার তো এইভাবে খরচ করার কোনো মানে হয় না, তো চলো তুমি আর আমি এক জায়গায় বসি। তো উনি আমার একটা চায়ের দোকানে নিয়ে বসলো, বসে বলতেছে তোমার বাসা থেকে তোমাকে কত টাকা দেয়। তো বললাম আসলে বাসা থেকে তো এরকম ভাবে কোনো টাকা পয়সা দেয় না, তুই স্কুলে যাতায়াত করি, এখন ক্লাস 10-এ পড়ি, এখন 30 টাকা 40 টাকা এরকম দেয়, কারণ তার বেশি আর দেয় না। তো বলে এটা কোনো টাকা না, আমার পকেট দেখো। ওনার মানি ব্যাগে প্রায় 7,000 টাকার মতো ছিল। তো এক কথায় তখন
টাকা অনেক দেখছি, আমার বাবা বিজনেস করে, টাকা পয়সা অনেক দেখছি, কিন্তু আসলে ওইরকম ভাবে পকেটে দেখা হয়নি, কোনো একটা ছোট বয়সের ছেলের পকেটে। তো আমি বললাম, ভাই এত টাকা আপনার? বলে হ্যাঁ আমার। তোমার লাগবে? আমি বলি না, আসলে আমার ওইরকম ভাবে কোনো প্রয়োজন নাই। তো ওই দিন উনি আমার 1000 টাকা দেয়, দিয়ে বলতেছে যে এটা তুমি খরচ করো। তো আমার এক ফ্রেন্ডকে বললাম যে দোস্ত এরকম এরকম এক বড় ভাইয়ের সাথে পরিচয়, উনি তো আমার টাকা দেয়। বলো দোস্ত টাকা দেয়, আবার দেখো তোমার কাছ থেকে জানি এমন কোনো ক্ষতি না করে দেয় যেটা পরবর্তীতে তুমি বুঝবা। আমি বলি আসলে ক্ষতি আর কি করব? মানে ও আমাকে জিজ্ঞাসা করলো যে ক্ষতি আর কি করবো, মানে তুই কি বুঝাইতেছিস? পরে আমি বললাম যে কি বুঝাইতেছিস, তুই বুঝতেছিস না যে যেখানে আমি যে যদি কাউকে বলি যে মারবো, আমি তাকে মাইরা বাসায় যাই, যতক্ষণ পর্যন্ত না মারতে পারি আমি বাসায় ঢুকি না, তো সে আমার ক্ষতি করবে আর আমি তোর তারা ছেড়া দিব না। তো বলে আচ্ছা ঠিক আছে দোস্ত, যাই করস বুঝা করিস, এমন কোনো কাজ করিস না যেটাতে তোর ফ্যামিলির একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে, এটা নষ্ট হয়ে যায়। তো এমন করে আমার ওই ফ্রেন্ডের সাথেও চলা হইতেছে, তার সাথেও ফোনে কন্টিনিউ যোগাযোগ হইতো। তো একদিন উনি আমারে আবার ডাকে, এবার ডাকে সে উত্তরা 4 নম্বর সেক্টরে। 4 নম্বর সেক্টরে যে মাঠটা আছে এই মাঠটাতে ডাকে। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি আমারে বলে ভাই একটা জিনিস তোমার দেখাবো, এটা তুমি চিনো? আমি বলি কি? তুমি তখন প্রথম আমাকে ইয়াবা দেখায়, বলে এটা কি তুমি চিনো? আমি বলি না ভাই এটা তুমি চিনি না, জাস্ট ট্যাবলেটের মতো। বলে এটা কি কখনো খাইছো? আমি বলি ভাই আমি এটা ট্যাবলেটের মতো আপনারা বলতেছি তো, আমার খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বলো আচ্ছা ঠিক আছে, তো খাবা তুমি, তোমার মনে ইচ্ছা থাকে? আমি বলি ভাই এটা কিভাবে খায় আমি তো জানি না। তো উনি প্রথম আমার খাওয়াটা শিখায়। তো আসলে তখন খাইছি, আসলে আমার এখন মনে হচ্ছে তখন আমার কিছু মনে হয় নাই, কিন্তু আমার যে মনের ভিতরে একটা উত্তেজনা কাজ করতেছিল যে আমি খাইছি, এটা মনে হয় একটা আহামরি জিনিস, আমি খাইছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। সো আপনার কাছে খুব ভালো লেগেছে, আপনি প্রাউড ফিল করছিলেন যে আমি একটা ইয়াবা খেয়েছি, এরকম একটা ব্যাপার ওই বয়সটাতে। ওই বয়সটাতে খাইছি, এরকম একটা মানে খুব গর্ব লাগতেছিল যে আমার মতো বয়সের ছেলেরা এখনো হয়তো বা এটা হাতেই পায়নি, আর আমি খেয়ে ফেলেছি। আর আমি এটা খাইলাম। তো এবার বললাম ভাই আমার তো খুব ভালো লাগে। বলে সমস্যা নাই, তোমার আজকে সময় আছে? আমি বললাম হ্যাঁ আছে, তো আজকে তুমি আমার সাথে সময় দাও। তো তারপরে উনি আমার নিয়ে গেল উত্তরাতে একটা বাসাতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে উনি সর্বপ্রথম আমার আরেকভাবে খাওয়া দেখাইলো। তো খাইলাম, খাওয়ার পরে ওনার সাথে ওই দিনকার মতো আরো 2 বার খাওয়ার পরে আমি চলে আসছি। আসার পরে রাতের বেলা আমার আর ঘুম আসতেছে না, তো ওনার ফোন দিলাম, ভাই কি খাওয়াইলেন, আমার তো ঘুম আসে না। বলে এটা তোমার পরবর্তীতে অনেক কাজে লাগবে, এটা তুমি কন্টিনিউ খাইতে থাকো, তোমার পরবর্তীতে কাজে লাগবে। আমি বলি ভাই এটার দাম কত? আমি তো জানি না, আর আমার তো এরকম টাকাও নেই। বলে তোমার টাকা লাগবে না, তুমি যদি চাও এটার ব্যবসা করতে আমি তোমার ব্যবসা ধরাই দিব, তুমি কেন কিনে খাবা? তোমার মানুষ কিনে খাবে, তোমার খাওয়াই যাবে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আপনাদেরকে একটা এসএমএস পোল দিতে চাই। এসএমএস পোলটার মোটোটা হচ্ছে ও এখন পর্যন্ত যে কথাটা বলেছে, যে গল্পটা এখন পর্যন্ত ও যে অপ্রিয় সত্যগুলো আবিষ্কার করেছে ওর মধ্য দিয়ে, সেগুলোকে আপনি বিশ্বাস করেন কিনা। পয়েন্টটা দেখুন, পয়েন্টটা হচ্ছে যে ও ব্যক্তিগতভাবেই একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির একটা ছেলে ছিল ছোটবেলা থেকেই, সেটা সে স্বীকার করেছে। এক, এই উচ্ছৃঙ্খল ছেলেটিকে গ্র্যাব করেছে ঘটনাক্রমে কোনো একজন মানুষ, যার সম্পর্কে আমরা এখন পর্যন্ত পুরোপুরি জানি না, কিন্তু সে সুকৌশলে একে চিনতে পেরেছে যে একে দিয়ে আমার কাজটা হবে, এবং সে খুব ধীরে ধীরে তাকে গ্র্যাবে আনছে, তাকে হাতের মুঠোয় আনছে। আপনি এই যে প্রক্রিয়াটি দেখলেন বা এখন পর্যন্ত যেটা শুনলেন, এই ঘটনাটিকে, এই একেবারে শুরুর ঘটনাটিকে আপনি বিশ্বাস করেন কিনা, বা আপনি মনে করেন কিনা যে একজন মানুষ বিপথে যাওয়ার জন্য এরকম সুকৌশলী একজন মানুষ কোনো না কোনো ভাবে এরকম কোমলমতি ছেলেদেরকে, যারা একটু ভিন্ন ট্র্যাকে, তাদেরকে হাত করতে পারে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি যেটা করবেন, আপনার সেলফোনে গিয়ে লিখবেন ইয়েস, YES, ইয়েস, ইয়েস লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো, NO, নো, নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। সবাইকে বলছি এসএমএস পোলটি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কত শতাংশ মানুষ এই ঘটনাটিকে বিশ্বাস করে ঘটনার সাথে আছেন, কত শতাংশ মানুষ এই ঘটনাটিকে বিশ্বাস করছেন না, যেটা আমাদের গেস্ট যিনি রয়েছেন তার অপ্রিয় সত্য বলার ক্ষেত্রে অনেকখানি প্রভাব ফেলে। তিনি অনেক বেশি সচেতন হন, সুতরাং তাকে বেশি বেশি সত্য বলানোর জন্য আপনি এসএমএস পোলটাতে অংশগ্রহণ করুন। একটু পরে আমরা জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্টটা কি। আমরা ঘটনাতে আবারও ফিরে যাচ্ছি। হ্যাঁ, তারপর তো তখন আমি বললাম যে ভাইয়া আমার দ্বারা কি এটা করা সম্ভব? আমি তো জানি না যে এটা আসলে কারা নিবে, কাদের কাছে কত টাকা বিক্রি করতে হবে। বলো তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু স্টার্টিং এ আমি তোমার যেখানে যেখানে পাঠাবো তুমি এগুলা নিয়ে সেখানে দিয়ে আসবা, আর টাকা পয়সার ব্যাপারে তোমার কোনো কিছু আনতে হবে না, টাকা সময় মতো আমার কাছে চলে আসবে।
তো আস্তে আস্তে উনি আমার এটার প্রতি একটা মানে অ্যাডিক্টেড করে দেয় ইয়াবার প্রতি। তো ওনারে আমি এইভাবে অনেক জায়গায় দিয়ে আসতাম। উনি আমার কখনো 3 পিস, কখনো 5 পিস, কখনো 10 পিস, আসলে 20 পিসের উপরে কখনো দেয় নাই। তো দিয়ে আসতাম। তো এইভাবে কিছু দিয়ে আসতেন মানে আপনি যারা ক্লায়েন্ট তাদের কাছে দিয়ে আসতেন? হ্যাঁ, তাদের কাছে দিয়ে আসতাম। একটু শুনতে চাই যে কারা কারা কি ধরনের ক্লায়েন্ট আপনি ডিল করেছেন। আমি অনেক ডাক্তারের কাছে যেয়ে দিয়ে আসছি, অনেক উকিলের কাছে যেয়ে দিয়ে আসছি, আর বেশিরভাগ সময় দিতাম মেডিকেল স্টুডেন্ট যারা তাদের কাছে। তো এইভাবে দিয়ে আসতাম। তো এর ভিতরে একদিন ওই বড় ভাইটা বলে যে তুমি কি কখনো কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করছো? তো আমি বললাম না ভাই, ওইভাবে কখনো করা হয়নি। বলে করবা, তোমার কি করতে ইচ্ছা হয়? তো বললাম ভাই এটা কিভাবে করে? বলে কেন তুমি কি কোনো ইংলিশ মুভি দেখো নাই? তুমি বলছে হ্যাঁ ভাই অনেক দেখছি। তখন আপনি ক্লাস 10-এ পড়েন? তখন হ্যাঁ ক্লাস 10-এ পড়ি, মানে ক্লাস 10-এর শেষ পর্যায়ের দিকে টেস্ট পরীক্ষা শুরু হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার তো ইচ্ছা হয়। তো বলে ঠিক আছে তাহলে কালকে তুমি রেডি থেকো, তোমারে নিয়ে আমি যাব। আর তখন আমার মানে সময় রুটিন টাইম বলি, আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম 8:30 9টায়, উঠা গোসল করতাম, নাস্তা করতাম, নাস্তা করে স্কুলের কথা বলে বের হয়ে যেতাম। তো বের হয়ে গেলে রাত্রেবেলা একবারে বাসায় বলতাম যে আড্ডা কমপ্লিট করে ফ্রেন্ডদের সাথে সবাইকে সময় টময় দিয়ে আমি রাত্রেবেলা 8:30টার ভিতরে আবার চলে আসবো। তো এইভাবেই চলতো। তো উনি আমার পর দিন বলো তুমি রেডি থেকো, আমি তোমার 11টা কি 11:30টার দিকে নিতে আসবো সকালে। তো আমি বাসা থেকে বেরোইছি, স্কুল ড্রেস পরে বেরোইছি, কিন্তু আবার ব্যাগের ভিতরে গেঞ্জি আর প্যান্ট নিয়ে বেরোইছি। তো উনি আসছে 11:30টার দিকে, আইসা আমারে নিয়ে গেল। তো আমার নিয়ে গেছে হলো গিয়ে কাকুলিতে, বনানী কাকুলি। হ্যাঁ বনানী কাকুলিতে। নিয়ে যাওয়ার পর উনি একটা নাম্বারে ফোন দিল। তো দেখলাম যে খুব সম্মানের সহকারে আমাদের দুজনকে নিয়ে গেল। যে মানে কিভাবে যে কে নিয়ে গেল? মানে যার কাছে ফোন দিচ্ছিল, এক Okay. কথায় সে একটা ব্রোকার। ওকে ওকে, সে এসে আপনাদেরকে নিয়ে গেল হ্যাঁ। দুজনকে? খুব মানে আদর আপ্যায়ন করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদের একটা হোটেলের 4 তলায় উঠাইলো। উঠে বিশাল বড় একটা রুমে বসাইলো, বললো যে ভাই আপনারা বসেন, আমি আপনাদের সব ব্যবস্থা করতেছি। তো আমি বললাম ভাই আমার তো ভয়ও লাগতেছে, লজ্জাও লাগতেছে, তো এখন আমি কি করব? বলে সমস্যা নাই, তোমার ভয় পাওয়ারও কোনো দরকার নেই আর লজ্জা পাওয়ারও কোনো কারণ নেই, তোমার কিছু করতে হবে না, তোমারই করবে। ওকে প্রিয় শ্রোতা, SMS পোলের রেজাল্টটা চলে এসছে। এর পরের ঘটনাটা আমরা জানবো। SMS পোলের রেজাল্টটা আমরা একটু জেনে নিই। SMS পোলে এতক্ষণ কাজ করেছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আমরা জানিয়ে দেবো কত শতাংশ লোক এই মুহূর্তে এই যে ঘটনাটি ও বলেছে সেটা বিশ্বাস করেছে এবং কত শতাংশ লোক এটা বিশ্বাস করেনি। চলুন আমরা একটু জেনে নিই। Yes, 95%. No, 4%. No comments, 1%. SMS পোলের রেজাল্ট আমরা দেখলাম যে 95% লোক বলছে যে হ্যাঁ ও যেটা বলেছে সেটা সত্য, আমরা সেটা বিশ্বাস করি। নো বলেছে 4% এবং নো কমেন্টস, মন্তব্য করতে চায়নি 1%। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের SMS পোলে অংশগ্রহণ করবার জন্য। আমরা পুরো ঘটনাতে আবারও ফিরে যেতে চাই। হ্যাঁ, তারপর? তো তারপর আমি তখন ওনার সাথে বসে স্মোকিং করতেছি, এই সময় 2টা মেয়ে আসলো। আসার পরে বড় ভাইটা বলতেছে যে আমার ছোট ভাইটা খুব লাজুক স্বভাবের, ওর যেন কোনো প্রবলেম না হয়, ওর মানে মনের বাসনা সব তোমরা পূর্ণ করে দাও। 2টা মেয়ে আসছে। তো আমি বললাম হ্যাঁ 2টা মেয়ে দরকার নাই, আমার একজনের সাথে কথা বলতে দিলেই হবে। তো এইভাবে যাওয়ার পরে আসলে ওই দিনকার মতো ফিজিক্যাল রিলেশনটা হয় আমার জীবনে ফার্স্ট। তুমি আমার বললো যে ঠিক আছে ভাল লাগছে, তাহলে কিছুদিন পরে তোমার আমি এর গোডাউনে নিয়ে যাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এটার কি গোডাউন? গোডাউন। ওকে। তো এভাবে চলতে চলতে আমার মানে এসএসসি পরীক্ষা চলে আসে। তো আমার প্রতিটা পরীক্ষাতে উনি আসতো আমার সাথে দেখা করতে। তো আমি তখন মনে করলাম যে আসলে আমার তো কোনো বড় ভাই নেই, আমার বড় ভাই থাকলেও ঠিক আমার এইভাবেই আদর করতো। আর উনি আমার যেভাবে বলে ওনার ছোট ভাই, আপন ভাই, তো ওনার মতো ভালো আর কেউ নাই। তো এইভাবে পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, হওয়ার পরে বলে খোকন তুমি তো এতদিন তো শুধু এক এক জায়গায় দিয়ে আসছো, তো তোমারে যদি আমি আরো কাজের ব্যবস্থা করি তুমি কি করবে? আমি বললাম ভাই কি কাজ? বলে মনে করো যে তোমার আমি একটা বাসা নিয়ে দিব, ওইখানে 3টা 4টা মেয়ে থাকবে, তুমি শুধু ওদের সময় দিবা, আর ওই বাসায় যেন কোনো প্রবলেম না হয় তুমি সেগুলা দেখবা। তো বললাম ভাই এটা তো কোনো ব্যাপারই না। আসলে তখন মনের ভিতরে কাজ করতেছে যে একটা মেয়ের সাথে থাকা মানে অনেক কিছু। তো বাসাটা হইতে হবে 3 বেডরুমের, আর স্পেসটা যেন বড় হয়। ওকে। তো তোমার পুরা বাসায় আমি যত ফার্নিচার লাগে সব আমি করে দিব। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া। তো আমি বাসা খোঁজা শুরু করলাম। তো মোটামুটি ভালো একটা বাসা পাইলাম। কোন এরিয়াতে আমাকে একটু বলবেন? মিরপুর এরিয়াতেই। মিরপুর কত নম্বরে? মিরপুর 1 নম্বর এরিয়াতে। ওকে। তো বাসাটা নিলাম। তো নেওয়ার পরে বাড়িওয়ালার কাছে পরিচয় দিছিলাম যে আমার বাবা মা সব আমেরিকাতে সেটেল, আমি তো বাংলাদেশে পড়াশোনা করি, আমি আর আমার বড় বোন থাকবো এখানে। আমার দুলা ভাই ও বাহিরে থাকে,
তো আমার বড় বোনরে কিছুদিন পরে নিয়ে যাবে, তো আমি আর আমার বড় বোন থাকবো, আপনার ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না। এইভাবে বাসায় উঠলাম, উঠার 3 দিন পরে বাসায় ফুল ফার্নিচার চলে আসলো। এর ভিতরে যে বড় ভাই ছিল ওনার 2-3টা ফ্রেন্ডও বাসায় আসতো, তো আইসা তারা ইয়াবা খাইতো। এর ভিতরে রেজাল্ট বের হইলো, আমার বাসা থেকে আমার কলেজে ভর্তি করাইলো। কলেজে যাওয়ার পরে আমার কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, তো দেখতাম যে ওরা আসলে অন্য পার্সনের কাছ থেকে ইয়াবাগুলা কিনা খাইতো। ইয়াবার প্রসঙ্গে আমি আসতে চাই, তবে তার আগে একটু পিছনে ফিরতে চাই। আপনি একটু আগে বলছিলেন যে আপনি একটা বাসা ভাড়া নিলেন মিরপুরে একে, ওখানে 2-3 জন মেয়েকে রাখতো, কাজটা আসলে কি ছিল ওখানে? ওইখানে কাজটা ছিল প্রস্টিটিউশন। আপনি সেখানে কি রোল প্লে করতেন? আমার সেখানে রোল ছিল যে আসলে আমি ছিলাম ওদের গার্জিয়ান, ওকে, ওদের দেখাশোনা করে রাখা সবকিছুর দায়িত্ব ছিল আমার। মানে কি করতে হতো আপনাকে? মনে করেন যে ওরা বাইরে গেলে ওদের কেউ যেন কোনো প্রবলেম না করে। আসলে একটা বাসা থেকে যদি একটা মেয়ে সিঙ্গেলি বের হয়, এলাকাতে অনেক ছেলে অনেক কথা বলে, ওকে, তো এগুলা কেউ যেন না বলে। আমার বাসার সামনে একটা দোকান ছিল, দোকানে আমি বলে দিছিলাম যে ভাই আপনার বিল যত হয় প্রতি মাসের টাকা প্রতি মাসের 2 তারিখের ভিতরে পেয়ে যাবেন। প্রসিডিউরটা কি ছিল? কিভাবে লোকজন আসতো, ওদের সাথে মিশতো এবং কিভাবে বের হতো? আমি একটু প্রসিডিউরটা জানতে চাই। আপনার মাধ্যমেই ক্লায়েন্ট না, আমার মাধ্যমে আমি কখনো আনি নেই। তাহলে ক্লায়েন্টটাকে দিত আদর? ক্লায়েন্ট আদর দিত, অনেক সময় মেয়েরা নিয়ে আসতো। তো আসতে ভাবে যে হয়তো বা নিচে দারোয়ান ছিল, দারোয়ান যে কোথায় যাবেন, বলছে যে খোকন ভাইয়ের বাসায় যাব। তো খোকন ভাই কি হয়, আমি খোকন ভাইয়ের চাচাতো ভাই। আবার অনেক সময় যারা একটু মুরব্বী টাইপের গেস্ট ছিল তারা বলতো আমি খোকনের মামা কিংবা খালু, চাচা, এই পরিচয় তারা ঢুকতো। এই যে কন্টিনিউ বাসায় কয়জন আসতো এরকম প্রতিনিয়ত? প্রতিদিন 3 জনের বেশি আমি আসতে দিতাম না। প্রতিদিন 3 জন করে আসতো? তো বাড়িওয়ালা এতে সন্দেহ করতো না? না, বাড়িওয়ালা ওইরকম ভাবে সন্দেহ করতে পারতো না। কেন? কারণ এখন দেখা যেতেছে যে বাড়িওয়ালার থেকে দারোয়ানের ক্ষমতা বেশি। দারোয়ানকে কিভাবে ম্যানেজ করতো? তো দারোয়ানকে প্রায় আমি 2 দিন 1 দিন পর পর আমার যখন দেখতো নামতে, আমার জিজ্ঞেস করতো বাবা তোমার কি খবর? এই তো আঙ্কেল ভালো। আঙ্কেল আপনার কাছে টাকা আছে? বলে কেন বাবা? আমি বলি না থাকলে নেন। আমি ওনারে মাঝে মধ্যে 100, 150, 200 টাকা দিতাম। এইভাবে সে আমার মানে পুরো একবার আয়ত্তে চলে আসছে, পুরো হাতের মধ্যে চলে আসছে। হ্যাঁ। ওকে, আর একটু বলবেন যে এই যে এই কাজগুলো যে হতো, একটা হতো যে ক্লায়েন্ট প্রতিনিয়ত আসতো, আর যে মেয়েগুলো এখানে ছিল তারাও কি চেঞ্জ হতো? না, আমার সাথে যে 2-3 জন ছিল তারা কখনোই চেঞ্জ হতো না। আলটিমেটলি তারা ওখানে থাকতো? তারা থাকতো, কারণ তারা ছিল এক কথায় আমার সিন্ডিকেটের, যেটার পরবর্তীতে আমি এই ব্যাপারটাতে আমি বলতেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা পরবর্তীতে আমরা যাবো। আমাকে একটু ধারণা দেবেন যে এই যে মেয়েগুলো যারা এখানে আসলো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানেন, বা তারা কোন ধরনের প্রয়োজনে এখানে এসছে আলটিমেটলি? হ্যাঁ, আমার সাথে যে কজন থাকতো তাদের সবার সাথে আমার সাথে কথা হয়েছে। একটু ব্যাকগ্রাউন্ড আমাকে যদি বলতেন। একজন ছিল সে মানে প্রেমে ব্যর্থ হয়ে আসছে এই পথে। ওকে। আর আরেকজন ছিল মানে পরিবারের খুব আর্থিক অভাব অনটন, যেটা সে আসলে সহ্য করতে পারে নাই, এভাবে চলে আসছে। আর আরেকজন ছিল যে সৎমায়ের সংসারে সে থাকতে পছন্দ করতো না, এই জন্য সেই লাইনগুলোতে চলে এসছে। হ্যাঁ। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা মন্দ কাজের পেছনে একটা কজ থাকে। সেই কজগুলোকে যদি আপনি ফাইন্ড করেন তাহলে যে পাপী আছে তাকে ঘৃণা করার আগে আপনি 3 বার করে ভাববেন। তো পরবর্তীতে আমি কলেজে ভর্তি হলাম, তো আমার ফ্রেন্ডরা দেখি যে মানুষের কাছ থেকে খায়, তখন ওদের আমার ওই বাসাতে নিয়ে গেছি যে দোস্ত এটা আমার এক বড় ভাইয়ের বাসা, তো এখানে তোরা খাইতে পারো, সমস্যা নাই, টাকাটা এই জায়গায় দিয়ে গেলে মাইনসের দেওয়া দরকার কি, মাইনসে তো ও কাছ থেকে রাহে 350 টাকা 400 টাকা, তোরা এই জায়গায় 300 টাকাই দিস। মানে এটা হলো সার্কুলার, যে ফ্রেন্ড সার্কুলার ভিতরে একটা সার্কুলার করতেছি যে এই জায়গায় আসলে তুই কম রেটে পাবি আমার রেফারেন্সে আসলে। তো এইভাবে ওরাও আসতো, খাইতো, এইভাবে চলতেছে। তো এর ভিতরে একটা ঈদ চলে আসলো, নিজের মানে যেটা স্থানীয় বাসা যেখানে, তো ওইখানে যাওয়ার পরে ওই রোডের মাথায় একটা দোকান ছিল, যে দোকানটাতে সবসময় বসে আড্ডা মারতাম। দোকানের সামনে দোতলা একটা বাসা ছিল, তো দোতলা বাসার ছাদে একটা মেয়ে দাঁড়ায় ছিল। তো আমি ওইভাবে দেখি নাই, দেখছি আমার এক ফ্রেন্ড। তো এইভাবে আমার ফ্রেন্ড ওই মেয়েটাকে পছন্দ করে, তো মেয়েটা আমাকে পছন্দ করে। তো এইভাবে মেয়েটার সাথে আপনাকে পছন্দ করে? হ্যাঁ, মেয়েটা আমাকে পছন্দ করে। তো মেয়েটাকে আমার নাম্বার দিয়ে দেয় আমার ফ্রেন্ড। তো আমার ফোন দিলে আমার ফ্রেন্ডদের সাথে কথা বলাই, কিন্তু ওই মেয়েটা আসলে ওরে পছন্দ করে না, ওর সাথে কথা বলে না। পরে এই মেয়েটা আমাকে ফোন দিয়ে বললো আমি আপনাকে পছন্দ করি, তো আপনি এই নাম্বারে ফোন দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি ফোন না দিব। তো আসলে আমি তখন বুঝতে পারি ফোনটা কার, কারণ মেয়েটা পরে ক্লাস 6-এ, তো ওর দেখতে দেখা গেছে যে ও পরে কলেজে, একটু বড় সড়ক দেখতে আর কি। হ্যাঁ, গ্রোথ ভালো ছিল। তো এইভাবে আমি ওই নাম্বারে মানে নিজের অজান্তে ফোন দিই, ওর মা ধরে। তো ওর মার কাছে আমি বলি যে এটা মোবাইলটা দিয়ে আমার কাছে ফোন আসছিল, কে দিছিল? বলে বাবা দেওয়ার মতো তো কেউ নাই, আমার মেয়ে আছে শুধু। আমি বলি আপনার মেয়ের নামটা জানতে পারি? তো নাম বললো। আমি বললাম আমি তোকে পছন্দ করি। তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। আপনি ডিরেক্টলি ওনাকে বলে দিলেন সাহস নিয়ে? হ্যাঁ, কারণ তখন আমার মনের ভিতরে ভয় ছিল না যে টাকা পয়সার একটা সমস্যা থাকে, কিংবা আমার পিছনে যে সাপোর্টের সমস্যা থাকে। তো খারাপ ব্যবহার করার পরে
তো আমি বললাম যে আপনার এটা আমি দেখে নিব। ফোনে গালি দেয় আপনাকে? হ্যাঁ, তো ওই মেয়েটার স্কুলের অ্যাড্রেসটা আমি আমার দিছিল, তো ওর স্কুলের সামনে যা দাঁড়িয়েছি দেখা গেছে যে ওরে আমি প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলছি, ও আমার প্রচুর পরিমাণে ভালোবাসছে। ওর বাসায় ও প্রায় মাইর খেত আপনার জন্য? আমার জন্য। তো ওরে যখনই যে মারতো, ও যদি আমার ফোন দিয়ে কান্নাকাটি করতো, তো তখনই আমি চেষ্টা করতাম যে বাসায় যে একটা মানে অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু আসলে নেওয়া হইতো না। যে ভাবতাম যে আসলে ওরে মারতেছে ওর ফ্যামিলি, এখন আমি যদি ওর ফ্যামিলিরে যায় মারি, ও যদি তারপর আমার জীবন থেকে সরে যায়, তো ওর সাথে যখন আমি ইনভলভ হই তখন মনে করেন যে আমার ওই আগের বাসার কথা, আবার ব্যবসার কথা সবই আমি আস্তে আস্তে ভুলে যাই। ওগুলোর কথা আর ওইরকম ভাবে অতটা মনে পড়ে না, কারণ সারাদিন আমি ওরে নিয়ে ভাবতাম। তো এইভাবে ওর জন্য অনেক মারামারি করছি। ওরে যেই ছেলে রাস্তায় কিছু বলছে ওই ছেলেরই মারছি। তো আমার ব্যাপারটা আর ওর ব্যাপারটা ওর ফ্যামিলিতে মোটামুটি জানাজানি হয়, আমার ফ্যামিলিতেও আমি জানাই। তো এর ভিতরে ওর খালু একদিন আমারে দেখে, রাস্তায় আমি দাঁড়াইছিলাম, তো বাসায় যায় বলছে যে কি হিরোইনচির সাথে রিলেশন করছে। তো আমার খুব মাইন্ডে লাগে, ও আমার এগুলা জানায়, ফোনে কান্নাকাটি করে। তো আমি ওরে বললাম তোমার খালুর দোকান কোথায়? বলে যে জুটপট্টিতে দোকান। আচ্ছা ঠিক আছে। তো সন্ধ্যার দিকে জুটপট্টিতে গেছি, যে জিজ্ঞাসা করছি ওর খালুর নাম, যে এই নামের কেউ আছে, আর জুটপট্টি যে মালিক সমিতির ব্যবসায়ী আছে ওইটাতে যে জিজ্ঞাসা, বলে হ্যাঁ আছে। ওকে, প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। কি হলো খালুর সঙ্গে সেটা আমরা জানবো বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, অর্থাৎ JBSB, যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ। আপনি যদি সত্যের আসন আলোকিত করতে চান, আপনি যদি আপনার নিজের জীবনের ভুলগুলো অকপটে স্বীকার করতে চান, এবং আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ভুলগুলোর মাধ্যমে সমাজের মানুষজন অনেক কিছু শিখতে পারবে এবং তারা আপনার মতো ভুল না করুক, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য নিয়মটা হচ্ছে, প্রথমে লিখতে হবে JBSB স্পেস কনফেস, CONFESS, কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আর সবাইকে বলছি, অনুষ্ঠান চলাকালীন আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা আমি বলে দিচ্ছি, এবং ফেসবুকে আজকে যে এখানে আছে খোকনের যাবতীয় কর্মকাণ্ডের প্রাসঙ্গিক যে ছবিগুলো, সেগুলো আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি, www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার, এবং একই সাথে ABC রেডিওর ফ্যান পেজ মেম্বার হয়ে যাবেন। বিরতির পরই আমরা ফিরছি, মাত্র কয়েক মিনিটের বিরতি, আশা করছি সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আজকে সত্যের আসনে খোকন, এবং রয়েছে JBSB টিম মেম্বার RJ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা লাখো লাখো মানুষকে নিয়ে এই মুহূর্তে রান করছি। চাইলে আপনি আমাদের ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি, www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার, এবং একই সাথে ABC রেডিওর যে মূল ফেসবুক ফ্যান পেজটি রয়েছে সেটার মেম্বার হয়ে যাবেন। প্রাসঙ্গিকভাবে যে ছবিগুলো আজকে যাহা বলিব সত্য বলিবতে প্রকাশ পাবে, সেই সমস্ত ছবিগুলো প্রকাশ পাবে এই ফেসবুক পেজটিতে। সুতরাং যারা এখন পর্যন্ত ফেসবুকে চলে আসেনি, তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, অতি দ্রুত আপনারা ফেসবুকে চলে আসুন, কারণ খুব শীঘ্রই আমরা বেশ কিছু ছবি এখানে পোস্ট করব। www.facebook.com/ABC Radio FM 89.2। আমরা গল্পে ফিরে যাব। যাবার আগে বলতে চাই, খোকন আজকে যে ঘটনাটি এখানে বলছে তাকে হেট করবার আগে প্লিজ দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে তার ঘটনার পেছনের ঘটনাগুলো, এবং একই সাথে সেই ঘটনাটি স্বীকার না করলেও পারত, সে স্বীকার করতে এসছে, কারণ খোকনের মতো আর কোনো খোকন যাতে না হয়, সেটা যেমন সে চায় আমরাও তেমন চাই। আমরা চলে যাচ্ছি খোকনের কাছে। হ্যাঁ খোকন। তো ওর খালুরে ওই দিন রাতের বেলা যে ধরে বলি যে আপনার কি মনে হয় যে আমি দেখতে হিরোইনচির মতো, আপনি আমাকে হিরোইনচি বলতে গেলেন কেন? তো এক কথা দুই কথা ওনারে আমি মানে অনেক মাইরধর করি যে উনি আমার হিরোইনচি বললো কেন, আমি তো জীবনে হিরোইন খাইনি। তো তারপরে ওর বাসায় খুব মানে জানাজানি হয়, ওর বাসার থেকে আমার বাসায় বিচার দেয় যে আপনার ছেলে যে আমার বোন জামাইরে মেরে আসছে। ওর মা যায় বলে, তো আমার আম্মা আমার রাতের বেলা জিজ্ঞাসা করো, বাবা তুমি কি মারছো সত্যি? আমি বললাম হ্যাঁ আম্মু আমি মারছি, কিন্তু আমার হিরোইনচি বলছে এই কারণে, আর আমি ওই মেয়েটাকে পছন্দ করি, তোমরা সবাই জানো। ওই মেয়েটা আমার সাথে কান্নাকাটি করছে। তো রিলেশনের মাঝখানে তো ঝগড়াঝাটি মাঝে মধ্যে হইতো টুকটাক।
এই নিয়ে কখনো হতো না। তো তখন সেই যে আদর ভাই আমার ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ তোমার কোনো অ্যাক্টিভিটিস আমি দেখতেছি না, তোমার আমি বাসা নিয়ে দিলাম, তোমার আমি সবকিছুর ব্যবস্থা করে দিলাম, আর তুমি এরকম করতেছো, এগুলোর কোনো মানে হয় না, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার বাসায় আসতে, তুমি বাসায় যাও তাড়াতাড়ি। তো বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর উনি আমার বলতেছে যে দেখো এইভাবে তো আমার নিজের পকেটের টাকা দিয়ে তো বাসা চালানো সম্ভব না, তো আমি তোমার কয়েকটা ব্যবস্থা করে দিই, তুমি ব্যবস্থা অনুসারে চলো, চইলা তুমি এই দিকটা হ্যান্ডেল করো, কারণ তোমার এক সাইড নিয়ে পড়ে থাকলে তো আর আমার হবে না, আমার তো আরো সাইড আছে। তো বললাম তাইলে ভাই এখন কি করতে হবে? বলো তোমার আমি কিছু নাম্বার দিব, আর তুমিও কিছু নাম্বার কালেক্ট করবা, এদের মনে করো যে তুমি এক কথায় ব্ল্যাকমেইল স্টাইলে করবা, যারে ব্ল্যাকমেইল করা সম্ভব তারে ব্ল্যাকমেইল করবা, যারে ব্ল্যাকমেইল করা সম্ভব না তারে তুমি স্পটে অ্যাটাক করবা। তো ভাই এটা কিভাবে? বলে মনে করো যে তোমার কাছে যে মেয়েগুলোর আমি রাখছি এগুলো তো তোমার আনন্দের জন্য আমি রাখিনি। আলটিমেটলি তো আপনি তাদের সাথে ফ্রিকুয়েন্টলি মিশতেন। হ্যাঁ অবশ্যই, তো তোমার আনন্দের জন্য তো আমি রাখিনি, আমার তো এখান থেকে টাকা উঠাইতে হবে, না হলে তো এদের তো তোমার কাছে পাঠায় কোনো লাভ নেই। তো আমি বললাম ভাই এখন কি করতে হবে? তো পরে উনি আমার কয়েকটা নাম্বার দিয়ে বললো যে এই মেয়েগুলার দিয়ে এদের সাথে কথা বলো। তো কথা বলে এদের আনবা, আনার পরে তুমি এগুলার ভিডিওর ব্যবস্থা করবা, যেটারে ভিডিও করা সম্ভব ভিডিও করবা, যেটারে সম্ভব না সেটাকে তুমি স্পটে ধইরা স্পটে মনে করো যে এদের কাছ থেকে টাকা নিবা। তো আমি বললাম ভাই তারা কি ক্যাশ টাকা নিয়ে আসবে? বলে ক্যাশ হয়তো বা 10-15 হাজার টাকার মতো আনতে পারে, তুমি ওরে বসায় রেখে ফোন দিয়া টাকা আনাবা, নাহলে বলবা যে তুই ফোন দিয়া বইলা দে, আমার লোক যেতেছে ওর কাছে যেন টাকা দিয়া দেয়। আমি বলি ভাই তখন যদি আবার পরবর্তীতে এই বাসায় এসে হামলা দেয়, তুই কবি যে তুই এলাকার পোলাপাইন, তোরা যে 5-7 জন 10 জন 12 জন উঠবি তাইলে বুঝতে পারবো তোরা এলাকার পোলাপাইন। কিন্তু এই জায়গায় আরেকটা ব্যাপার ছিল যে আমার যে বাসা ছিল বাসাটার সামনে একটা দোকান ছিল, তো দোকানদার তো এলাকার ভিতরে দোকানদারদের খুব খ্যাতি, সবাই চিনে। তো আমি যখন মাঝে মধ্যে স্পটে অ্যাটাক করতে যেতাম তখন হয়তো বা সেই দোকানের সামনে আমার কিছু নাটক করতে হইতো যে দোস্ত চলা আজকে তোরা আমার বাসায় খাবি, তোরা অনেকদিন ধরে আমার বাসায় খাস না। তো এইভাবে নিয়ে যায় মনে করেন যে ওদের দিয়ে আমি স্পটে অ্যাটাক করাইতাম, আর ভিডিও গুলা করাইতাম সচরাচর যে রুমটাতে। আমি একটু প্রসেসটা জানতে চাই, ডিটেল প্রসেসটা জানতে চাই। আপনি ঠিক একটা কাজের একটু বর্ণনা দিবেন পুঙ্খানুপুঙ্খ ভাবে, যে ঘটনাটা কিভাবে শুরু হলো এবং কিভাবে সম্পন্ন হলো। জি, এটা আসলে বিক্রমপুরের যে কোনো একটা এলাকার চেয়ারম্যান, আমি এলাকাটার নাম বলবো না। ওকে। তো ওনার নাম্বারটা আমার সে বড় ভাই দেয়, তো দিয়ে বললো যে তার একটা ব্যবস্থা তোমার করতে হবে। তো ঠিক আছে, আমার সাথে কাজ করতো জুই নামের একটা মেয়ে ছিল, ও দেখতে খুব সুন্দর উঁচা লম্বা। তো ওর কাছে নাম্বারটা দিয়ে বললাম যে এরে তুমি আনো। তো ফোনে কথাবার্তা বলছে, আসলে ওনার মানে একটু অভ্যাস খারাপ ছিল হয়তোবা, উনিও মানে ফোনে পুরো হয়ে গেছে ওনার, উঠে গিয়েছে। হ্যাঁ বিলিভ করবেন না, ওনার চুল দাড়ি মোস সবগুলা পেকে সাদা হয়ে গেছে। ওকে। তো উনি প্রায় 13 দিন পরে গাড়ি নিয়ে আসছে, তো বাসার সামনে আসছে, তো বাসার সামনে দোকানের সামনে আমরা বসে রইছি। তো বসে থাকার পরে উনি গেল, 3 তলা আমার বাসা ছিল। এই যে যেত যাওয়ার সময় তো আর আপনার সঙ্গে দেখা হতো না? না, আমার সাথে আমি কারোর সাথে দেখা করতাম না। ওকে, তারপর? তো দোকানের সামনে বসে রয়েছে, তো আমি বুঝতে পারছি যে এই লোকটাই। তো আমার ফ্রেন্ডদের আমি আস্তে আস্তে ফোন দিলাম, আর আমরা যেন কখনো দোকানদার সন্দেহ না করে কিংবা কেউ যেন সন্দেহ না করে এই কারণে আমি করতাম কি, ফোনে একটু লাউডলি কথা বলতাম যে দোস্ত তোরা আমার বাসায় আয়, আজকে আমার বাসায় এই অনুষ্ঠান আছে, কিংবা আব্বু আজকে বাসায় নাই, তোরা আজকে আয়, আড্ডা মারা যাবে। কিংবা অনেক সময় ফোন দিয়ে বলছি যে দোস্ত এই বইটা নিয়ে আয়, আজকে এই বইটার থেকে কিছু নোট করে রাখি, বইটা তো তোর কাছে আছে আমার কাছে নাই। তো এইভাবে কথা বলতাম। তো যখন দেখলাম যে লোকটা গেল, তো সবকিছু একটা টাইমিং এর ব্যাপার স্যাপার আছে, একজন ব্যক্তি যাওয়ার সাথে সাথে কিন্তু সবকিছু করে না। তো উনি গেছে, আর আমাদের নিয়ম ছিল যে গরু দুধ দেয় সেই গরু লাথি খাওয়া অনেক ভালো। এই লোকটার কাছ থেকে আমার অনেকগুলা টাকা আসবে, এই লোকটার অবশ্যই আমার ওইরকম ভাবে সম্মান করতে হবে। তো আমার বাসাতে গেছে, যাওয়ার পরে উনি ওনারে মনে করেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাইছি, খাওয়া দাওয়া করছে, আমি তো নিচে বসে সব ফোনে সব ডিটেকশন দিয়ে দিতেছি যে এইভাবে এইভাবে করো। আর আরেকটা যেটা ছিল ওরা আমি বললাম যে যখন রুমের ভিতরে ঢুকবে তখন তুমি আমার একটা ফোন দিবা। তো তখন আমার ফ্রেন্ডদের আমি ফোন দিচ্ছি, আর সচরাচর আমি আমার বাহিরের থেকে ফ্রেন্ডদের আনায় কাজ করাইতাম। তো ওরা আসছে, প্রায় আধা ঘন্টার ভিতরে চলে আসছে, কারণ ওদের আমি ফোন দিছিলাম সকালবেলা যে বন্ধু আজকে এটা কাজ হইতে পারে, তো তোমরা চলে এসো। তো 5 জন আসছে, তো বললাম যে চলো, আসছে অনেক দূরের থেকে, আমার বাসায় খাওয়া দাওয়া করবা। তো যাওয়ার সময় নিচের ওই দোকান থেকে সিগারেট কোক এগুলা নিয়ে উঠছি, উঠার পরে যা ওনারা ডাইরেক্ট একবার স্পটে অ্যাটাক করছি। স্পট মানে হচ্ছে যখন ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে ছিল? হ্যাঁ, ওই অবস্থায় ওনারা অ্যাটাক করছে। আর আমার বলা ছিল যে দরজার জন্য যে সাধারণত লক গুলা থাকে, লক গুলা যেন লাগানো না থাকে। তো আমি বাসায় এসে মেন গেটের কলিং বেল চাপ দিব,
তো মেন গেটটা শুধু খুইলা দিবে। ঢুকার পরে যে খুলবে তারে থাপ্পড় মারা হবে, থাপ্পড় মেরে বলা হবে যে এই বাসায় কে আসছে, এই বাসায় অবৈধ কাজ হয়, এই বাসাটার আমি চেক করব। এই তোমাদের কারণে আমাদের এলাকার যে সম্মান আছে, এলাকার সম্মানটা নষ্ট হইতেছে। ওকে, মানে এক কথায় খুব সুন্দরভাবে নাটক করতাম। তো এইভাবে যে ওই রুমের গেটের ভিতরে এক লাথি দিলাম, লাথি দেওয়ার পরে গেটটা খুলে গেল। যাওয়ার পরে মুরব্বিটারে ধইরা উঠে একটা থাপ্পড় মারছি যে আপনার মেয়ের বয়সী একটা মেয়ে, মেয়েটার বাবার বয়সী, আপনি এই কাজ করতেছেন। তুমি হাতে পায়ে ধরে বসছে। তো হাতে পায়ে ধরলে তো কোনো লাভ নাই। তো ওনারে অনেকবার বুঝাইতেছি পুলিশে দেবো, এটা করবো সেটা করবো, ওনার এই অবস্থায় রাস্তায় নিয়ে যাবো। তো উনি একসময় বলে বাবা আমি তোমাদের টাকা দিব, তোমরা আমারে ছেড়ে দাও। তো বললাম টাকা দিয়ে তো সবকিছু হয় না। তো আমার ফ্রেন্ড বলে দোস্ত টাকা দিব যখন তাইলে নে। তো বললাম আপনি কত টাকা দিতে পারবেন? বলে তোমাদের কত টাকা লাগবে? তো আমি বললাম যে 10 লাখ দিতে পারবেন? বলে বাবা এই টাকা তো আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না। তো কত দিবেন? বলে তোমাদের আমি 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিই। আমি বলি না, 1 লক্ষ টাকা হবে না, কারণ আপনার কাছ থেকে টাকা নিমু, আপনারা সসম্মানে পৌঁছায় দিমু, আপনার যেন কোনো সমস্যা না হয় রোডে, এগুলা দেখমু, আপনি এদিক থেকে বাইরে হয়ে যাবেন, আর 1 লাখ টাকা হইব না। পরে অনেকক্ষণ করার পর ওনারা জাস্ট মনে করেন যে আন্ডারওয়্যার পড়া অবস্থায় এক রুমের ভিতরে বসায় কথা বলতেছি। তো পরে উনি বলে ঠিক আছে আমার বাসায় আমি ফোন দিই। ওনার ওয়াইফের কাছে উনি ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আমি তো অফিস থেকে বের হয়ে গেছি, তো আমি তো টাকা পয়সা নিয়ে বের হই নেই, কিন্তু যে কোনো একটা ব্যবসায়িক কারণে আমার এক জায়গায় টাকা দিতে হবে, তুমি আমার 4-5 লক্ষ টাকা যা আছে বাসায় নিয়ে আসো। তো এখানে একটা মজার ঘটনা ঘটছিল যে ওনার ওয়াইফ যখন টাকা নিয়ে আসছে, আসার পরে ওনার সাথে দেখা করছে, দেখে যে উনি আন্ডারওয়্যার পরা। তো উনি বলতেছে যে কি হয়েছে বাবা তোমরা এইভাবে বসা রাখছো? তো আমার একটা ফ্রেন্ড বলতেছে যে আন্টি উনি তো চুরি করে ধরা খাইছে, এই কারণে ওনার এইভাবে রাখা হয়েছে। তো আপনি যখন আসছেন এখন কি এইভাবে নিয়ে যাবেন না জামা কাপড় পরাই দিব? তো আমার ফ্রেন্ড মোটামুটি ভালোই মজা করছে, ওনার অপমান করলো। তো ওনারে কোন কজে ধরাইছে সেটা আর বলা হয়নি। তো জাস্ট ওনার যাওয়ার সময় বললাম যে আঙ্কেল টাকাটা দিচ্ছেন, এগুলো আবার কারো বাইরে ফ্লাশ করেন, আপনার সমস্যা হবে। তো বলে বাবা তোমরা যা করছো এটা উচিত না, আমারও ছেলে আছে তোমাদের মতো কমার্স কলেজে পড়ে। তো আমি বললাম এই তো আঙ্কেল সবচেয়ে ভালো একটা কাজ হয়েছে, আপনার যে ছবিগুলো উঠেছি কমার্স কলেজের সামনে পোস্টারিং করে দিন, আপনার ছেলেরা দেখে আপনারা চিনে ফেলবে। বলে না বাবা এগুলো কিছু করো না। বলে যান আপনার সাথে পরে ফোনে কথা বলবো। অবশ্য পরে তার কাছ থেকে আরো 2বার টাকা নিছিলাম, এইগুলো বলে বলে ব্ল্যাকমেল করে। হ্যাঁ ব্ল্যাকমেল করো না, আমি আরো 2বার টাকা নিছি। তো এইভাবে চলতেছে। এর মাঝখানে আবার সেই আগের এইভাবে চলতেছে, প্লাস আমার আবার ব্যবসাটাও আবার শুরু হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা একটু SMS বলে যেতে চাই। আমরা মাঝে মাঝে পত্রপত্রিকার খবর দেখি এবং এরকম ফার্ম গেটের নিচে যে ওভারপাসটা আপনারা দেখেন, যে যেখানে অনেক সময় এ ধরনের মেয়েদেরকে ঘুরতে ফিরতে দেখা যায়, আমি প্রত্যেকটি মানুষের প্রতি সম্মান রেখে বলতে চাই, কিছুদিন আগ পর্যন্ত ফার্ম গেটের এই ওভারব্রিজ এই এলাকাটা নিয়ে এরকম একটা রিপোর্ট হয়েছিল। দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকাগুলোতে আমরা রিপোর্টটাতে পড়েছিলাম যে এখান থেকে লোকজনকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে হোটেলগুলোতে ঢোকানোর পরে তাদের কাছ থেকে সর্বস্ব রেখে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। এবং তার আরেকটা প্রসেস আমরা আজকে দেখলাম, যেখানে স্বতঃপ্রণোদিত ভাবে স্বীকার করতে এসছেন এবং স্বীকার করলেন যে কিভাবে সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাইকে ফাঁসিয়ে দিয়ে এই কাজটি করা হতো। আপনি কি এই প্রসিডিউর, আপনি কি এই ঘটনাটাকে বিশ্বাস করেন? বা আপনার জানা মতে আপনার চারপাশের মানুষ কিংবা আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার পরিচিত কেউ এই ট্র্যাপে কখনো পড়েছে? যদি পড়ে থাকে তাহলে আপনি লিখুন, আপনি আমাদের এই ঘটনার সাথে একাত্মতা প্রকাশ করুন। আমরা SMS পোলে দিচ্ছি বিষয়টিকে, এবং SMS পোলে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু এই মুহূর্তে কাজ করবে, আপনার ভোটের উপরে কম্পিউটারাইজ পদ্ধতিতে আমরা জানিয়ে দেবো কত % লোক এটাকে বিশ্বাস করেছে। আপনি যদি এই ঘটনাটিকে বিশ্বাস করেন তাহলে আপনি লিখবেন ইয়েস, YES, ইয়েস। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো, NO, নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। খুবই জলদি পাঠাতে হবে, কারণ একটু পরে আমরা SMS পোলের রেজাল্টটা আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি খোকনের কাছে। হ্যাঁ খোকন, তারপর আমাকে একটু বলবেন যে এই ধরনের কাজ আপনি কতজনের সাথে করেছেন? আমি প্রায় এই ধরনের কাজ 20-22 জনের সাথে করছি। আপনারা কি যে ভিডিওর কথা বলছিলেন এরকম কোনো ভিডিও করতেন? ভিডিও করতাম। কিভাবে করতেন? ভিডিওটা করতাম যে আমাদের যে রুমটার ভিতরে আসলে কাজটা হবে সেই রুমটার ভিতরে কয়েকটা জায়গা আমরা করে নিছিলাম যে এখানে ক্যামেরা আমরা অন করে রাখবো। তো যেখান থেকে আমরা প্রায় অনেক পরীক্ষা নিরীক্ষা দেখলাম যে এইসব জায়গায় যদি ক্যামেরা রাখা যায় তাহলে যে কাজটা হবে কাজটা সম্পূর্ণভাবে ভিডিও হবে। আমরা তো বাসার ভিতরেই থাকতাম, তো ওই মেয়েদের ফোন দিতাম যে কখন আসতেছে, কোথায় আছে। তো এরকম একটা টাইমিং ভাবে যে লোকটা আসবে তার হয়তোবা 5 মিনিট 7 মিনিট আগে আমরা ভিডিওটা অন করে আমরা বের হয়ে যেতাম। এই ভিডিও হওয়ার পরে কিভাবে কি করতেন একটা প্রসিডিউর আমরা একটু জানতে চাই। ভিডিওটা হওয়ার পরে তো লোকটা চলে যেত, তো ক্যামেরা থেকে মেমোরি কার্ডটা বের করে আমরা সেটা কম্পিউটারে আগে করতাম, কপি করতাম, কপি করে ওইটারে আবার হয়তো অনেক সময় পেন ড্রাইভে করতাম, নাহলে ক্যাসেট আকারে বের করে আমরা পাঠাই দিতাম ওনার কাছে। হ্যাঁ ওনার কাছে পাঠাইতাম, পাঠায় ফোন দিতাম
যে আসলে এই জিনিসটা একটু দেখবেন, দেখার পরে আমাদের যদি আপনার যদি ভালো লাগে খুশি করতে, তো আমাদের খুশি করে দিবেন। আমরা হয়তো বা কয়েকদিন পরে এই জায়গায় বেড়াইতে যাব, আমাদের হাতে টাকা পয়সা নাই, এই কারণে আপনার এটা আমরা বের করছি। তো উনি বলতো যে এটার সাথে কি মেয়েটা জড়িত? আমি বলতাম মেয়েটা জড়িত হলে তো মনে করেন যে এই মেয়েটার কাছেও পাঠাইতাম না, আমি তো মেয়েটার কাছেও পাঠাইছি। তো তার কিছুক্ষণ পরে মেয়েটা ওই লোকটারে ফোন দিত, হ্যাঁ তুমি আমার বাসায় আসছিলা, এলাকার ছেলেরা এটা ভিডিও করছে, এখন তো আমার কাছে টাকা চাইতেছে, এখন আমি কি করব, আমার কাছে তো টাকা নাই, এখন তোমারই টাকা দিতে হবে, নাহলে তো বুঝোই এটা যদি ওরা যদি এখন নেটে দিয়া দেয় তাহলে তো তোমার আমাকে বিয়ে করতে হবে, তোমার তো একটা সুখের সংসার আছে, আর আমারও তো একটা সম্মান আছে, আমার সম্মানটা তো নষ্ট হয়ে যাবে। তো এরকম দেখা যেত যে একদিক থেকে আমরা প্রেশার দিতাম, একদিক থেকে মেয়েটা প্রেশার দিত। তো তখন লোকটা বাধ্য হয়ে আমাদের টাকা দিত, যা দাবি করতাম তাই দিত। কি পরিমাণ টাকা নিতেন? সবচেয়ে বড় অ্যামাউন্টের টাকা একজনের কাছ থেকে নিয়েছিলাম 17 লক্ষ টাকা। 17 লাখ টাকা? জি। কে ছিলেন তিনি? তিনি ছিলেন হলো গিয়া, তার নিজস্ব 5টা গার্মেন্ট ছিল, 2টা বাইং হাউস ছিল। ওকে। তো ওনার কাছ থেকে টাকাটা নেওয়ার কারণ ছিল এটাই যে তারও অবৈধ ব্যবসা ছিল। আপনি আমাকে বলবেন যে এই যে ভিডিওগুলোর কথা আপনি বলছেন, কতগুলো ভিডিও আপনারা এইভাবে করেছিলেন? আমরা ভিডিও করছিলাম প্রায় 13টার মতো। 13টার মতো ভিডিও করেছেন এবং 13টা ভিডিও করে তাদেরকে পাঠিয়ে দিয়ে আপনারা টাকা হাসিল করেছেন। জি। এই ভিডিওগুলো পরবর্তীতে আপনারা খেয়াল খুশির মতো হোক বা যে কোনো কারণে হোক ইন্টারনেটে বা অন্য কোথাও দিয়েছেন? না, আমরা কখনো ইন্টারনেটে এগুলো দিইনি। এগুলো কি করেছেন? এগুলা যখন বুঝতাম যে আসলে সবারই তো একটা ধৈর্যের একটা সীমা আছে, তো যখন দেখতাম যে ওনার কাছ থেকে 1বার 2বার 3বার টাকা নিছি, তো তখন চিন্তা করতাম যে এটা রাইখা আর লাভ নেই, কারণ একটা মানুষ 3বার টাকা দেবে, 4বারের বেলা ওনার কাছে চাইলে উনি হয়তো বা হিতে বিপরীত হইতে পারে। না, আমি বলছি যে ভিডিওগুলো তো আপনাদের কাছেই থাকতো, right? ভিডিওগুলা কি হ্যাঁ, করতেন ওগুলো দিয়ে? টাকা পয়সা নেওয়া শেষ হইলে যখন ভাবতাম যে টাকা নেওয়া যাবে না, তখন সেটা ডিলিট করে দিতাম। এই ভিডিওগুলোতে কি ওই যে মেয়েটার সাথে এই ধরনের কাজকর্ম করতো সে মেয়েটাকেও বোঝা যেত? হ্যাঁ, একবারে সব ক্লিয়ার। তার মানে এই ভিডিওটা আপনারা প্রকাশ করতেন না নিজের ক্লায়েন্টের কথা ভেবেই। আলটিমেটলি এটা যদি প্রকাশ করা হয় তাহলে তো মেয়েটাকেও চেনা যাবে এবং সেক্ষেত্রে আপনাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা হবে, এবং সেজন্য আপনারা ভিডিওটাকে ডিলিট করে ফেলতাম। ওকে প্রিয় শ্রোতা, একটু আগে এসএমএস পোল দিয়েছিলাম আমরা এবং এই মুহূর্তে আমাদের হাতে এসএমএস পোলের রেজাল্ট চলে এসছে। চলুন আমরা জানি যে কত পার্সেন্ট লোক সেটাকে বিশ্বাস করেছে এবং কত পার্সেন্ট লোক সেটাকে বিশ্বাস করেনি। Yes, 85%. No, 10%. No comments, 5%. ওকে, আমরা দেখলাম যে কম্পিউটার বলছে 85% লোক বলেছে ইয়েস, তার মানে 85% লোক বিশ্বাস করেছে, এবং 10% বলছে নো, তার মানে 10% বিশ্বাস করেনি, এবং নো কমেন্টস হচ্ছে 5%। 5% লোক কোনো মন্তব্যই করতে চাননি। ওকে, হ্যাঁ, আমরা তারপরের সত্য উদ্ঘাটনে ফিরে যেতে চাই। হ্যাঁ, তারপর? তো তারপরে আবার আমার সেই এই ব্যবসাও চলতেছে, ওই দিক দিয়ে আবার আমার ইয়াবা ব্যবসাও চলতেছে। তো এইভাবে চলতে চলতে একদিন যে কোনো একটা ক্লায়েন্ট আসে, আসার পরে ওনার সাথে আমার সাথে এই ইয়াবা খাওয়া নিয়ে এক কথায় অনেক তর্ক বিতর্ক হয়। তো এক পর্যায়ে ওনারা আমি মারি। তো মারার পরে মাথা ফাইটা যায় আর বাম হাতটা ভেঙে যায়। তো উনি আমার তখন আর কিছু বলে না, কিন্তু একদিন সে আমার ধরতে গেলে এক কথায় বাটে পেয়ে যায়। বাটে পাওয়ার পরে আমার হাতে একটা কোপ দেয়। কোপটা আসলে খুর দিয়ে দেয়, তো এই কারণে বেশি একটা কাটে না। তো তখন আমি চিন্তা করি যে আজ পর্যন্ত আমার গায়ে থেকে কেউ রক্ত বের করলো না, আর এই প্রথম কেউ একজন আমার গায়ে থেকে রক্ত বের করলো, তো এটার বিচার হবে খুব ভয়াবহ। তো ওনারেও আমি মানে সুযোগ মতো খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। তো একদিন সুযোগ মতো পাইলাম, পাওয়ার পরে তারে বললাম যে তুমি যে আমার যে কোপটা দিছিলা, এই কোপটা দেওয়া তোমার উচিত হয় নাই, তো আজকে কোপের বদলে কোপ হবে। তো আমি ওনার পিঠে একটা কোপ দিই, যেখানে প্রায় 130টার মতো সিলাই লাগে। তো এর ভিতরে প্রায় 8-9 মাস পরে, 8-9 মাস সবকিছু ঠিক মতো চলতেছিল, আমার রিলেশনে চলতেছিল। এর ভিতরে কিন্তু আমার পড়াশোনা কিন্তু রানিং চলতেই আছে, পড়াশোনা রানিং চলতেছে। তো ইন্টার পরীক্ষা, আমার ইন্টার পরীক্ষার সময় আমার গার্লফ্রেন্ডের সাথে আমার সাথে ঝগড়া লাগলো। তো লাগার পরে ওর সাথে তো খুব রাগারাগি, পরীক্ষা এসে পড়ছে। তো আমার পরীক্ষাটা আমি ফেল করে ফেলি। ইন্টার পরীক্ষায় আপনি ফেল করলেন? জি। তো ফেল করলাম। তো ফেল করার পরে ওর বাসায় যে আমি খুব চিল্লাচিল্লি করছি, ভাঙচুরও করছি, যে আপনাদের মেয়ের কারণে আমি পরীক্ষায় ফেল করছি, তো আপনাদের মেয়ের হয় আমার সাথে বিয়ে দিবেন, না হলে আমি উঠাই নিয়ে যাব। তো ওনারা অনেক কিছু বুঝাই টুঝাই দিল। ওর বড় ভাই আমি বাসা থেকে বের হওয়ার পর আমার আটকাইলো। আসলে সম্মান দিতাম বিধায় ওর বড় ভাই আমি কিছু বলিনি, ওর বড় ভাই আমার 2টা থাপ্পড় মারলো। তো এখন আমি না বললে কি হবে, আমার ফ্রেন্ডরা এটা জানতে পারছে। তো আমার ফ্রেন্ডরা আমার জোর জবরদস্তি নিয়ে যায় ওর বড় ভাইকে মারায়। তো মারানোর পরে আমি অবশ্য পরে ফোন দিয়ে সরি বলছিলাম যে ভাই আসলে আমি মারতে চাইনি, আমার ফ্রেন্ডদের পাল্লায় পরে আমার আসতে হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তো এটা পরে মেয়েটার একটু মাইন্ডে লাগছে যে কিছুদিন আগে আমার খালুরে মারছে, আমি কিচ্ছু বলিনি, এখন আবার আমার ভাইকে মারতেছে।
তো এটা ওর মাইন্ডে লাগে, এই আমাদের ঝগড়াটা আরো বিশাল হয়। তো বিশাল হওয়ার এক পর্যায়ে ও খুব অসুস্থ হয়ে যায়। একে তো আমি পরীক্ষায় ফেল করছি, আমার মাথা ঠিক নেই, তো অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে ডাক্তার দেখানোর পরে এক পর্যায়ে অনেক রিপোর্ট বের হয়, টেস্ট করার পরে রিপোর্ট বের হয়, তো তখন ওর ক্যান্সারটা ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ে? জি। কিসের ক্যান্সার? ওর আসলে কিসের ক্যান্সার হয়েছিল এটা আসলে আমি ঠিক জানতাম না, আমার কখনো জানায়নি। জাস্ট ওর আম্মু আমারে বলছিল যে ওর ক্যান্সার হয়েছে, তুমি ওর সাথে এখন যোগাযোগ না করলে আমরা খুশি হব। ওকে। তো ঠিক আছে, আমি তারপর অনেক চেষ্টা করতাম যোগাযোগ করার ভিতরে। এর ভিতরে একদিন ওর বড় ভাই আমার ফোন দিয়ে বলতেছে যে ওর তো বিয়ে ঠিক হয়েছে, ওরে বিয়ে দিয়ে দিব। তো আমি বললাম যে ওর ক্যান্সার হয়েছে, আমার সাথে বিয়ে না দিলে আরেকজনের সাথে বিয়ে দিবেন, তা তো হয় না, তা তো হয় না। এইভাবে ওনার সাথে অনেক তর্ক বিতর্ক হয়। তো হওয়ার পরে আমার জীবনে ধরতে গেলে আমি ওই একটা মানে মানুষকে প্রচন্ড জঘন্য ভাবে মারছিলাম, যেই ছেলেটার সাথে ওর সাথে বিয়ের কথা হয়েছিল। তো ওই ছেলেটার আমি প্রথমে ফোনে বুঝেছি, ভাই ওই মেয়েটার ক্যান্সার, এই কারণে আমি আমার সরে যেতে বলছে, আমি তো সরতে পারতেছি না, তো আপনি কাইন্ডলি ওর সাথে রিলেশন করেন না কিংবা ওরে বিয়ে করেন না। তো ওই ছেলেটা বলতেছে যে না, তুমি নাকি ওর জন্য অনেক ছেলেরে মারছো, তো এবার ওরে আমি বিয়ে করে দেখাই দিব যে আমরা। আদৌ কি মেয়েটার ক্যান্সার ছিল নাকি আপনার কাছ থেকে সরানোর জন্য এটা করা হয়েছিল? না, আদৌ ক্যান্সার ছিল। তারপরে ওর বিয়ে দিচ্ছিল? বিয়ে দিচ্ছিল। ছেলেটা কেন করছিল তাইলে? ছেলেটা করতেছিল এক কথায় রাগের বসে। ওকে। কারণ আমি পরে এটা জানতে পারি যে আমি নাকি ওই ছেলেটার ছোট বোনরে এক সময় ডিস্টার্ব করছিলাম। তারপর তো ওই ছেলেটার বুঝে, ছেলেটা বুঝে না। তো একদিন 2 দিন 3 দিন এভাবে বুঝাই। তো পরে ছেলেটার সাথে আমি দেখা করতে বলি। তো দেখা করতে বললে এখন ছেলেটা আমার সাথে দেখা করার পরে আমার তো তখন কিন্তু আমার কিন্তু গাড়ি ছিল, নিজস্ব গাড়ি ছিল? নিজস্ব গাড়ি ছিল, টয়োটা একটা করোলা গাড়ি ছিল আমার। আপনার ফ্যামিলি জানতো এটা? না, আমার ফ্যামিলি জানতো না। ওটা আপনি কিনেছিলেন? হ্যাঁ, ওটা আমি কিনছিলাম। কত টাকা দিয়ে কিনেছিলেন? ওটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম 3.5 লক্ষ সামথিং টাকা দিয়ে। কে চালাতো এই গাড়ি? আপনি নিজে চালাতেন? আমি ড্রাইভ করতাম না, আমার ফ্রেন্ড ড্রাইভিং পারতো, ওরে দিয়ে ড্রাইভ করাইতাম। এবং এই টাকাগুলো শুধুমাত্র আপনি যে ভিডিও এবং আপনি ট্র্যাপে ফেলে হ্যাঁ আদায় করেছেন? হ্যাঁ। কত পার্সেন্ট আপনাকে ইয়ে দিতে হতো, আদরকে দিতে হতো? আদরকে মূলত প্রতি মাসে আমার 2 লক্ষ টাকা করে দিতে হইতো। আর বাকি টাকা সব আপনি নিজের কাছে রাখতেন? বাকি টাকা আমার নিজের কাছে রাখতাম, যারা আমার সাথে কাজ করতো তাদের ভাগ করে দিতাম। আর ইয়াবার যে একটা প্রফিট হইতো, ইয়াবার পুরা প্রফিটটা ওরা আমার দিতে হইতো আদরকে। হ্যাঁ। সবকিছু মিলিয়ে আপনার মাসে কত টাকা থাকতো? কোন মাসে আমার 7 লক্ষ টাকা থাকতো, কোন মাসে 5 লক্ষ টাকা থাকতো। আপনি তখন ইন্টারমিডিয়েটে পড়ছেন? হ্যাঁ। এবং ফেল করেছেন এরকম একটা সময়। তার মানে আপনার বয়স তখন 18 বছর। জি। প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট, 18 বছর বয়স্ক একটা ছেলে, কিশোর বলতে পারি আমরা, যারা এখনো বিয়ের বয়স হয়নি, সেই মুহূর্তে এমন একটি পেশাতে চলে গিয়েছে যে সম্পূর্ণ শারীরিক, এবং একই সাথে প্রতি মাসে তার ইনকাম হচ্ছে 7 থেকে 8 লক্ষ টাকা। কান্ট ইভেন ইউ ইমাজিন যে একজন মানুষ কতটা বিপথে গেলে এত পরিমাণ টাকা রোজগার করা সম্ভব। ওকে, ফাইন। তারপর আপনি যেটাতে ছিলেন যে আপনার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, ক্যান্সার রোগ তার। হ্যাঁ, তারপর? তো তারপরে ছেলেটার আমি দেখা করতে বললাম, ছেলেটা আমার সাথে দেখা করলো। ছেলেটা দেখা করছে, এখন ছেলেটা আমার গাড়িতে উঠাইলাম, বললাম ভাইয়া চলেন আপনার নিয়ে কোথাও এক জায়গায় বসি। তো ঠিক আছে, তারে এই গাড়িতে করে নিয়ে গেলাম আমি সাভার নবীনগর স্মৃতিসৌধের পাশে যে খালি জায়গাগুলো আছে। তো তখন মাগরিবের আজান দিবে অবস্থা। তো নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমার কোমর থেকে আমি নাইফ বের করছি, ছুরি বের করলাম। ছুরি বের করে বলি যে ভাই এখন যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে তুমি কি বিয়ে করতে পারবা? বলেন না। আমি বলি তাহলে তোমার যে আমি এত ভালোভাবে বুঝাই বলতেছি যে তুমি বিয়ে করো না, তুমি এরকম বিয়ে করতেছো কেন? ওই মেয়েটার ক্যান্সার, বিয়ে করলে আমি করব, ওর চিকিৎসা করালে আমি করাবো, আল্লাহ তো আমার কোনো কিছু কম দেয় নাই, তো তুমি করতেছো কেন? তুমি আমার যদি আজকে মাইরা ফেললে তোর বিয়ে করতে হবে না, তবে আমি যদি বাইচা থেকে আমি বিয়ে করবো। মানে এক কথায় খুব তেরা উত্তর দিতেছে। তো আমি আর সহ্য করতে পারিনি। তো পরে আমি ওরে মানে এক কথায় উপরে ঝুপুরি কোপ দেওয়া শুরু করলাম, ঘাড়ে, পিঠে, গলায়, পেটে। তো এক সময় দেখলাম যে ওর পেটটা অনেকখানি গভীর ভাবে কেটে গেছে। তো এক সাইড দিয়ে প্রায় ভুঁড়ি বের হয়ে যাবে অবস্থা। তো আমার ফ্রেন্ড বলল যে দোস্ত আরেকটা শেষ কোপ দে একবারে ঘাড় বরাবর, যাতে বেঁচে না থাকে। তো আমি ঠিক ওই কাজটাই করছিলাম, কিন্তু আসলে ঘাড়ে না লাগা পিঠে লাগছিল। আর ছেলেটা তখন সেন্সলেস হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড বলতো দোস্ত মনে হয় মরে গেছে, চলে যাই। তো ঠিক আছে। তো আমার সারা শরীরে রক্ত। তো আসলাম গাড়ির ভিতরে, আইসা বললাম দোস্ত এখন তো রক্ত কি করা যায়? পরে বললো যে ঠিক আছে, আমি তখন শার্ট পরা ছিলাম, বললো যে শার্টটা খুলে ফেল। শার্টটা খুললাম। তো আসার সময় আমিনবাজার ব্রিজের উপরে থেকে শার্টটা ফেলে দেই নিচে, আর প্যান্ট পরা সাভার আমিনবাজার ব্রিজ, ওইটার উপর থেকে আমার শার্টটা পানিতে ফেলে নিচে যে নদীটা আছে, নদীটার নাম জানেন? তুরাগ নদী, রাইট। ওকে, ওইটাতে ফালাই দিই। তো পরে আমার বাসায় এসে আমি ফ্রেশ হই। হওয়ার পরে আর ওইরকম ভাবে কোনো একটা কিছু হয় না, কিন্তু তার কিছুদিন পরে ওর বাসা থেকে আমার ফোন দিয়া জানায় যে ও আর নাই।
তো যখন আমাকে এই কথাটা বলে, ও আর নেই মানে কি নাই? মানে যাকে মারলেন? না, আমার যে গার্লফ্রেন্ড ছিল ও আর নাই। তো যখন বলে তখন আমি আসলে হয়তোবা আমি আকাশ থেকে পড়ব। This track was downloaded from FusionBD.com. তো আমার যেটা ক্লোজ ফ্রেন্ড ছিল, তো ও আমারে কোন রকম কন্ট্রোল করলো। আমি বললাম যে আমি ওর বাসায় যাব এখন। তো বাসায় যাবা, ঠিক আছে, এখন না কিছুক্ষণ পরে যাই। তো আমি বললাম ঠিক আছে, আমার খারাপ লাগতেছে, আমার এখন মদ খেতে হবে। বলা তাহলে চলো আরামে যাই। তো ঠিক আছে। এই ক্যান্সারের যখন মেয়েটার ছিল সেই মুহূর্তে আপনার তার সাথে কথা হতো? হ্যাঁ, আমার সাথে কথা হইত। ও কি ধরনের কথা বলতো? এক কথায় ও আমাকে খুব ভালোবাসতো। তো শুধু আমার একটা কথাই বলতো যে দেখো, মানুষ মাত্রই মরণশীল, আমি যদি কখনো মারা যাই, তুমি আমার থেকে যে কোনো একটা ভালো মেয়ের সাথে রিলেশন করে ওকে বিয়ে করো। তার মানে আপনি মেন্টালি আগে থেকে প্রিপারেশন নিয়েছিলেন? আসলে আমি কখনো মানে ওইরকম ভাবে ক্রিয়েট করি নাই যে ও মারা যাবে, আমার লাইফ থেকে চলে যাবে। আমি এখনো মনে করি যে ও সবসময় আমার সাথে আছে, হয়তোবা ওকে আমি দেখতেছি না, ওকে কেউ দেখতেছে না, কিন্তু ও কি আপনার খারাপ কাজগুলো সম্পর্কে জানতো? ও খারাপ কাজগুলো সম্পর্কে সব জানতো না। কি জানতো? ও শুধু জানতো যে আমি প্রচুর পরিমাণে মারামারি করি, খুব দুর্ধর্ষ ঠিক টাইপের? আছে? হ্যাঁ, উচ্ছৃঙ্খল টাইপের? উচ্ছৃঙ্খল টাইপের। এগুলো থেকে আপনাকে বের করার চেষ্টা করেছে? হ্যাঁ, অনেক চেষ্টা করছে। আর কিছু মানে ওর সাথে রিলেশনের কিছুদিন পরে ওর সামনে আমি এমন ভাবে যেতাম যে আমার মতো ভদ্র ছেলে আর নাই। ও আমার জীবনে আসার পর থেকে আমি পুরো ভালো হয়ে গেছি। যে ছেলেটাকে আপনি মারলেন সাভারের ওদিকে নিয়ে গিয়ে, হ্যাঁ, সেই ছেলেটার কি হয়েছিল? ওই ছেলেটা পরে আমি জানতে পারছি যে ছেলেটা সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে এখন বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ। পরবর্তীতে কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করেনি না, আপনার কাছে? পরবর্তীতে ও আর কোন স্টেপ নেওয়ার চেষ্টা করে নাই। কারণ ছিল যে ও তখন বুঝতে পারছিল যে এই ছেলে যেহেতু আমাকে এতখানি মারতে পারছে, এখন যদি কোন একটা স্টেপে যাই তাহলে ও যে আমার দুনিয়া থেকে সরাই দিবে না এমন তো কোনো কিছু নাই। তবে অবশ্য আমার নামে মামলা করছিল। তো পরে উপরের থেকে আমার কিছু বড় ভাইদের দিয়ে ফোন দেওয়া, মামলাটা আমি উঠাইনি। তার মানে আপনার নেটওয়ার্ক বড় ভাই যে আদর থেকে আরো বড় ভাই, এই হ্যাঁ, পর্যন্ত শিকড় বিস্তৃত? আদর থেকে আমি আরো প্রায় 6 থেকে 7 ধাপ উপরের বড় ভাইদের কাছ পর্যন্ত আমি গেছি। কিভাবে গেলেন? ওটা আদরের মাধ্যমে। তো আদর মাধ্যম ছিল এইভাবে যে হয়তোবা কোনো বড় ভাই কোন একটা গোপন জায়গায় আত্মগোপন করবে, তো ওনারা ফোন দিয়ে বলে দিত যে ভাই আপনি এই জায়গায় চলে যান, এই জায়গায় আমার একটা ছোট ভাই আছে খোকন, ওর বাসা আছে, আপনার কোনো সমস্যা হবে না। তো এইভাবে করে প্রায় 6 থেকে 7 ধাপ উপরের বড় ভাইদের সাথে আমার। যারা আত্মগোপন করতো এরা মূলত, এদের ব্যাকগ্রাউন্ডটা কি মূলত? এরা অনেকে ছিল প্রফেশনালি কিলার। ওকে। প্রফেশনালি কিলার ছিল, কেউ ছিল যে খুব বিশাল বড় টাইপের একটা মাদক ব্যবসায়ী, মাদক সাপ্লায়ার, আর্মসের ব্যবসায়ী যারা ছিল তারা। তার মানে আদর এদের সাথে সম্পর্কযুক্ত ছিল। আপনি ধীরে ধীরে সমস্ত কিছু জানতে পারলেন যে আদর কেন আপনাকে এই ব্যাপারটাতে হাত করেছে। জি। আলটিমেটলি তার ব্যবসার এক ধরনের ক্লায়েন্ট হচ্ছেন আপনি, জি। আপনার মাধ্যমে সে ব্যবসাটা করাচ্ছে। ওকে, এই যে দেখতেন যে প্রফেশনাল কিলার, এই প্রফেশনাল কিলার বা আপনি বলছেন যে মাদক ব্যবসায়ী, এদের সাথে মিশতে কি আপনার যে বয়স, আপনার কখনো ভয় লাগতো না? না, আসলে ভয় বলতে এরকম কোনো কিছু কাজ করতো না, কারণ তারা প্রথম দিন এসে আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি ব্যবহার করতো। কিভাবে মারতো এরা মানুষ, সেই গল্পগুলো আপনার কাছে করেছে? হ্যাঁ, অনেক সময় গল্প সেগুলো করতো। শুনলে আপনার কেমন লাগতো? তো তখন মনে হইতো যে আসলে আমি যে পথে আছি এই পথ থেকে আমার প্রফেশনটা চেঞ্জ করে কিলার প্রফেশনে যাওয়াটাই উচিত। সো আপনি ইন্সপায়ার্ড হতেন? হ্যাঁ। ওকে, প্রিয় শ্রোতা, আমরা আবারও গল্পের মোড়টা ঘুরিয়ে দিই। আমরা আপনার প্রেমিকা মারা গেল সে খবরটা পেলেন এবং পাওয়ার পরে আপনি বললেন যে আপনি মদ খেতে যাচ্ছেন, যেটা সাধারণত সিনেমাতে হয়। আপনার বাস্তব জীবনে আপনি সেটা ট্রাই করলেন। হ্যাঁ, তো তারপর? আমি আস্তে আস্তে একটু হার্ড হইতে শুরু করলাম। তো হার্ড হইতে হইতে আমি আবার আড্ডা মারা শুরু করলাম যে কোনো স্কুলের সামনে। তো ওইখানে একটা মেয়ের আমি দেখি, খুব ভালো লাগে। তো এক পর্যায়ে মেয়েটার কয়েকটা ফ্রেন্ডের সাথে আমার সাথে ভালো বন্ধুত্ব হয়। তো মেয়েটা একটা অনুষ্ঠানে যায়, ওই অনুষ্ঠানে আমিও যাই। তো যাওয়ার পরে মেয়েটাকে আমি অনুষ্ঠানে বলি যে দেখো তোমার আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে আমি রিলেশন করতে চাই। তো মেয়েটা আমাকে অনেক অপমান করে। তো অপমান করার পরে আমি চিন্তা করি যে অপমান করছে, এটা তো একটা বিচার হওয়া উচিত। তো
কি করা যায় চিন্তা করতে করতে আমার একটা ফ্রেন্ড আমাকে বুঝে, দোস্ত ওরে ধরে নিয়ে যায় রেপ কর, তাইলে ওর যে অহংকার আছে অহংকারটা শেষ হয়ে যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওরে বললাম যে তাইলে স্কুল খোলা তো, তাইলে ওর স্কুলের থেকে ধরে নিয়ে যাম। তো আমি আমার সেই বড় ভাই আদর ভাইরে ফোন দিলাম যে ভাই আমার একটা বাসা লাগবে। তাহলে গাজীপুর শালনাতে আমাদের যে বাসাটা আছে ওই বাসাটা তুমি যা ইউজ করতে পারো। তো ঠিক আছে, আমার গাড়িতে আমরা প্রায় 4 জন ফ্রেন্ড আছি, যে ড্রাইভ করতেছে ও সহ। তো স্কুলটা ছুটি হয়েছে 12:10 আগে। তো বের হয়ে রাস্তা দিয়ে হাইটে যেতেছে। তো ওর পাশ দিয়ে গাড়িটা যায়, ওরে বললাম যে একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তো বললো যে কি কথা, আমি বলি একটু এদিকে আসো। তো রাইনা আমি একটানে গাড়ির ভিতরে ঢুকে চলে গেছি। তো যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছে। আসলে তখন আমার মনের ভিতরে এরকম কোনো কিছু কাজ করে নাই। তো পরে ওরে আমি আমার বাসায় নিয়ে গেলাম। তো আমার ফ্রেন্ডরা বলতেছে যে দোস্ত তুমি কি একাই যা করার করবো আম করে দিবা? আমি কই না, এটা যেহেতু আমার সাথে করছে আমি একাই, তো তোমাকে লাগলে তোমরা অন্য ব্যবস্থা করো। তবে আমি এটা অনেক রিকোয়েস্ট করে, আসলে তখন রিকোয়েস্ট শোনার মতো কোনো ওয়ে ছিল না, কারণ তখন আমি এক কথা ধরতে গেলে অ্যাডিক্টেডই ছিলাম। তো মেয়েটার সাথে আমি ফিজিক্যাল রিলেশন করার পরে মেয়েটারে আমি বাইরে আইনে ট্যাক্সিতে উঠা দিয়ে ট্যাক্সি ভাড়া দিয়ে দিই যে তুমি বাসায় চলে যাও। তো মেয়েটা অনেকদিন আমার সাথে রিলেশন করার চেষ্টা করছে, আমি আর তখন কোনো সময় দেইনি। তো যখন এরকম কিছু একটা হইলো, তারপরে হইলো কি যে আমার ফ্রেন্ডরা আমারে তখন আস্তে আস্তে জুয়ার দিকে আগায় দিতেছে। তখন আমার কাছে প্রায় ক্যাশ ক্যাপিটাল প্রায় 52-53 লক্ষ টাকার মতো। 52 থেকে 53 লক্ষ টাকা? জি, আমি কখনো টাকা ব্যাংকে রাখতাম না। কি করতেন আপনি? আমার বাসায় যে আলমারি ছিল আমি আমার আলমারিতে রেখে দিতাম। আপনার ফ্যামিলি বুঝতো না? আপনার কেউ টের পেত না? আমার মানে বাবা মার সাথে তখন আমি খুব কম থাকতাম। কোথায় থাকতেন আপনি? আমার যে বাসা ছিল আরো 2-3টা, আমি যে কোনো বাসায় থাকতাম। মানে ওই যে 3টা মেয়েকে দিয়ে যে মিরপুরের বাসাটা নিলেন, এরকম আরো 2-3টা বাসা আপনি যে দখল এরকম করে আরো ফেলেছেন? 2-3টা বাসা ছিল। এই বাসাগুলোতে আপনি এত টাকা রাখতেন, এটা তো বিশ্বস্ত জায়গা ছিল না। এটা বিশ্বস্ত জায়গা ছিল না, কিন্তু আমারে মোটামুটি ভাবে ভয় পেতো। আর টাকা কোন আলমারিতে কখন রাখবো এটা কেউ জানতো না। আর আমি একটা বাসার আলমারিতে টাকা রাখতাম না, আমি ঘুরাই ফিরে 1 সপ্তাহ এই বাসাটায় রাখলে 3 দিন রাখতাম ওই বাসাটায়। আপনি ব্যাংকেও রাখতেন না, আমি ব্যাংকে রাখতাম না, কারণ Okay. আমার মতো এত ছোট বয়সের একটা ছেলে আমি যদি এতগুলা টাকা ব্যাংকে রাখতে যাই, এটা সন্দেহের একটা তালিকায় পড়ে যাব। তো এইভাবে করে মনে করেন যে আমার ফ্রেন্ডরা করলো কি, আমারে বললো যে দোস্ত জীবনে তো সব করলি, জীবনে জুয়া খেললি না, তো আয় আমরা 3 কার্ড খেলতে বসি। তো ঠিক আছে, ওরা আমার 3 কার্ড খেলা শিখাইলো আর কাটাকাটি খেলা শিখাইলো। তো দেখতাম যে বাইরের থেকে অনেক ওরা গেস্ট কিভাবে ধরে নিয়ে আসে এই খেলার জন্য। তো আমার কপালটা ছিল এমন, আমি যদি 25 দিন হারি, 25 দিন হারার পরে একদিন জিতি, এই টাকা হারতাম আর পোষাইতাম হইল ওই যে ব্ল্যাকমেইল করে। এদিক থেকে আমার টাকার মানে যে ঘাটতি ছিল এগুলা পোষাইতাম। তো এমন করতে করতে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল যাদের আমি নিজস্ব অর্থায়নে চিটাগাং থেকে নিয়ে আসছিলাম। তো ওদের ভিতরে একদিন আমার আলমারি খুলতে দেখছে, আলমারিতে টাকা দেখছে। দেখার পর আমার জিজ্ঞাসা করে দোস্ত এত টাকা কার? আমি বললাম আপনি কি বললেন সেটা আমরা শুনবো, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, আপনি চাইলে আমাদের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে আসতে পারেন, কনফেস করতে পারেন আপনার জীবনের ভুলগুলো, অপরাধগুলো। নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে জেবিএসবি, আপনার সেলফোনে গিয়ে লিখুন জেবিএসবি স্পেস কনফেস, CONFESS কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আবারও বলছি, আজকে খোকন যে জায়গাটিতে রয়েছে সে জায়গায় যদি আপনি বসে আপনার সত্যগুলো, অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান, তাহলে যেটা করতে হবে প্রথমে লিখবেন জেবিএসবি স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আর এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে খোকনকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ওখানে প্রাসঙ্গিকভাবে বেশ কয়েকটি ছবিও দিয়ে দেওয়া হবে অনুষ্ঠান চলাকালীন সময়। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার কিংবা ফ্যান, আমরা যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। ওকে, হ্যাঁ, তারপর? তো তারপরে ওরা আমার টাকা দেখে বলে দোস্ত টাকা কার? আমি বললাম টাকাগুলো আমার। বললো আচ্ছা ঠিক আছে। তো এইভাবে কখনো ওরা আমার সামনে প্রকাশ করে নাই যে আমার টাকা পয়সার প্রতি ওদের মনের ভিতরে একটা লোভ জন্মাইতেছে। তো এর ভিতরে আরেকটা মেয়ের সাথে আমার সাথে ফোনে রং নাম্বারে পরিচয় হয়। তো মেয়েটার বাড়ি সাভার আমিন বাজারের থেকে সামনে হেমায়তপুরের দিকে। তো এই মেয়েটা ছিল বিবাহিত, আমি এগুলা জানতাম না। তো মেয়েটার সাথে আমার সাথে রিলেশন হওয়ার পরে আমি জানতে পারি মেয়েটা বিবাহিত। তো আমার ফ্রেন্ডরা ওই মেয়েটারে আমারে বলতেছে যে দোস্ত তো এই মেয়েটারে তো তোমার কিছু করতে হবে, মেয়েটা তো খুব চালু, মেয়েটা তো তোমার কোনো কিছু করতে দেবে না, মেয়েটারে তোমার বিয়ে করতে হবে। তো তুমি
ওরে বিয়ে করো। তো আমি বললাম হ্যাঁ, যেহেতু পছন্দ করি বিয়ে করবো, সমস্যা কি। তো মেয়েটারে বিয়ে করি, কিন্তু আসলে পরবর্তীতে জানতে পারি যে বিয়েটা ছিল ফেক। আমার ফ্রেন্ডরা আমার ফেক বিয়ে করায়। মানে আপনাকে ফেক বিয়ে করালো আপনার ফ্রেন্ড? হ্যাঁ, আসলে কোনো কাজী অফিসেও নেয় নাই, কোনো কোর্টেও নেয় নাই, জাস্ট বাসার ভিতরে আপনাকে এক ধরনের একটা ট্র্যাপে ফেললো। হ্যাঁ, যে ট্র্যাপে আপনি মানুষজনকে ফেলতেন সেই আমি ট্র্যাপে ফেলতাম, ফেললো কিন্তু- আপনাকে। হ্যাঁ, কিন্তু আসলে মেয়েটাকে ট্রাপে ফেলানো হয়েছে, আমাকে না। কিরকম? মেয়েটার প্রতি ওদের মনে হয় কোন একটা রাগ ছিল। এই রাগের বহিঃপ্রকাশটা ওরা আমার মাধ্যমে করাইছে। তো মেয়েটা যখন কিছুদিন পরে জানতে পারে, মেয়েটা আমার সাথে মোটামুটি একটু রাব বিহেভ করে। আপনি মেয়েটাকে কেন বিয়ে করলেন? মেয়েটা সম্পর্কে আপনি কি জানতেন? মেয়েটা সম্পর্কে আসলে আমি কিছুই জানতাম না। তাহলে এরকম Just অচেনা একটা মেয়েকে আপনি কেন বিয়ে করলেন? রং নাম্বারে কথা বলছি, কথায় ভাল লাগছে, ভাল লাগার পর আছে রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে। হওয়ার পরে তো আমার ফ্রেন্ডরা যখন বললো যে দোস্ত ওরে তোমার কিছু করতেই হবে, ফিজিক্যাল রিলেশন টাইপের, তো আমি আসলে কয়েকবার ট্রাই করছি। শুধু আমার বলছে যে বিয়ের পরে, বিয়ের পরে। তো আমি বললাম যে ওর যখন বিয়ে করার এতই শখ, আমার তো কোনো কিছুর অভাব নেই, তোর আমি বিয়ে করা যে কোনো একটা বাসা ভাড়া করে রাইখা দিই, ওই জায়গায় থাকবো, খাইবো দেবো, আমার যখন সময় হবে আমি যাবো, নামন চেলে নাই। এটাই আপনার অ্যাম্বিশন ছিল? জি। মানে আলটিমেটলি ওর সাথে এক ধরনের রিলেশন বা ফিজিক্যাল রিলেশন করার জন্য আলটিমেটলি বিয়েটা করা, তাই তো? তবে আমার মনের ভিতরে কোনো ছিল না যে ওরা আমি বিয়ে করছি 2 দিন পরে পাঠাই দিব, এমন কিছু ছিল না। আপনি কি তাকে লাভ করতেন? হ্যাঁ, আমি অবশ্যই তাকে লাভ করতাম। তো তাহলে এরকম একটা মেয়েকে যাকে আপনি চেনেন না, জানেন না, শোনেন না, আপনি একই কাজ করছেন, মানুষজনকে ট্র্যাপে ফেলছেন, আপনিও ট্র্যাপে পড়তে পারেন, এটা 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 আপনার কাছে মনে হয়নি কখন? না, আমার কাছে কখনো মনে হয় না যে আমি কখনো ট্র্যাপে পড়বো। প্রিয় শ্রোতা, আমরা একটি এসএমএস বল দিতে চাই। এই ঘটনাটিকে ও যেটা বললো যে ও একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে এবং সে মেয়েটাকে সে চেনে না, জানে না, শোনে না, এবং মেয়েটাকে বিয়েও করে ফেলেছে। তারপর এটা ছিল একটা ট্র্যাপ। ট্র্যাপটা ওর জন্য ছিল না, ছিল ওই মেয়েটার জন্য। সেটা কি সেটা আমরা জানি না, একটু পরে আমরা জানবো। তবে তার আগে আপনার কাছে এসএমএস বল দিতে চাই, ঘটনাটি আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। কারণ যে ছেলেটি এতগুলো মানুষকে, 20 থেকে 25 জন মানুষকে ট্র্যাপে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিল ইজ্জত সম্মানের ভয় দেখিয়ে, সে নিজেই একটা মেয়ের সাথে ফোনে কথা বলে একটা মেয়েকে বিয়ে করে ফেললো। ঘটনাটা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? আপনি যদি মনে করেন যে হ্যাঁ, যে ঘটনাটি বলছেও সেটা ওর ক্ষেত্রেও হতে পারে, সেটা বিশ্বাসযোগ্য, তাহলে লিখবেন ইয়েস, YES, ইয়েস। যদি মনে করেন না, তাহলে লিখবেন নো, NO, নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরেই আমরা এসএমএস পোলের রেজাল্ট জানিয়ে দেব। আমরা আবারও ফিরে যেতে চাই। তারপর কি হলো বিয়ে করার পর? তো তারপরে ওরে আমি বিয়ে করলাম, করার পরে ওকে বাসায় পাঠিয়ে দিছি। তো কয়েকদিন পরে, এটা আর কেউ জানতো না, তো কয়েকদিন পরে ওর একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া তোমার কি আছে না আছে আমি জানি না, তবে ওর তো খুব ইচ্ছা যে ওকে বিয়ে করবে ওকে 50 ভরি স্বর্ণ দিবে, ঢাকাতে আলিশান একটা এলাকাতে অ্যাপার্টমেন্ট থাকতে হবে, গাড়ি থাকতে হবে, যেন ও সুখে থাকতে পারে। তো আমি বললাম যে ওর বাবার কি আছে, ও যে এত কিছু খুঁজতে চায়। তো এর ভিতরে আসলে সব প্রকাশ হয়ে গেছে যে এটা একটা ফেক বিয়ে ছিল। তো পরে ওরা আমি ফোন দিয়ে ওরা খুব গালাগালি করছি যে তোর বাপের কি আছে, তুই যে 50 ভরি স্বর্ণ, অ্যাপার্টমেন্ট, গাড়ি এগুলা চাস। আস্তে আস্তে ওর সাথে আমার সাথে মানে একটা কমিউনিকেশনের গ্যাপ হয়ে যায়। তো ওই যে বললাম আমার 2টা ফ্রেন্ড আমার টাকা দেখছিল, তো ওদের মনের ভিতরে লোভ ঢুকে গেছে। কিন্তু ওরা আসলে জানতেছে না যে আমি যে জুয়া খেলে টাকাগুলা যে হারতেছি, ওরা তো মনে হচ্ছে আমার কাছে টাকা আছে। তো আমার ওই ফ্রেন্ডরা চিন্তা ভাবনা করলো যে আসলে আমার তো যদি বাঁচায় রাখে তাহলে আমার টাকা পয়সা ই করা সম্ভব না। তো তখন ওরা আমাকে একদিন একটা মানে ট্র্যাপ স্টাইলে ফালাইলো, যে ঘুরতে যাওয়ার নাম করে ওইখানে ছেলে পেলে ওরা রেডি করে রাখছে যে আমাকে ওইখানে একটা ব্যবস্থা করবে। ওয়াইফের সাথে এখানে আপনাকে ট্র্যাপে ফেলার সম্পর্কটা কি? আমরা ক্লিয়ার হচ্ছি না ব্যাপারটা। আমার যে কোনো একটা ফ্রেন্ড হয়তো বা ওর সাথে রিলেশন করতে চাইছিল, কিন্তু মেয়েটা আমার ওই ফ্রেন্ডকে রিফিউজ করে দেয়। ওকে। রিফিউজ করার পরে ওর মনের ভিতরে, ওই যে আমার মনের ভিতরে যেমন একটা জিদ ছিল যে আমাকে অপমান করছে, আমি একটা ব্যবস্থা করছি। তো ও যেহেতু ওরে অপমান করছে, তো আমার দিয়ে ট্র্যাপে ফেলাইছে। বিয়ে করার পরে আপনি কি করলেন? বিয়ে করার পরে আসলে ওর সাথে আমার সাথে ওইরকম ভাবে দিন কাটানো হয়নি। মেয়েটার বাড়ি কোথায় ছিল? মেয়েটার বাড়ি ছিল হেমায়তপুরে। হেমায়তপুরে? সাভার হেমায়তপুর। মেয়েটার বাবা মা কি করতো? ওরা ওইখানকার স্থানীয়। কয় ভাই বোন ছিল ওরা? ওরা 4 বোন 2 ভাই। ওরা কি আর্থিকভাবে সচ্ছল ছিল নাকি? হ্যাঁ, আর্থিকভাবে সচ্ছল ছিল। মেয়েটার সাথে আপনার ফোনে যোগাযোগ হয়? জি। এবং তারপর আপনি মেয়েটাকে পটিয়ে ফেলেন। জি। মেয়েটাকে পটানোর জন্য আপনি কি কি করেছিলেন? মেয়েটাকে পটানোর জন্য আসলে আমার ওইরকম ভাবে কোনো কিছুই করতে হয় নাই, কারণ মেয়েটার মনটা ছিল খুবই ফ্রেশ। ওকে আমি ফার্স্ট টাইম বলছিলাম যে দেখো আমি অনেক গরিব ঘরের একটা সন্তান, তো তুমি আমার সাথে রিলেশন করলে সুখে থাকতে পারবা না। বলে টাকা পয়সা দেওয়া কোনো কিছু হয় না, তোমার টাকা পয়সা নেই তো কিছু, আমি তোমার দিয়া চালাবো।
আসলে এইসব কিছু কথা বলার কারণেই আমি ওরে বেশি লাভ করছিলাম। একটু এই পর্যায়ে আমরা এসএমএস পোলের রেজাল্টটা জানবো। আমাদের হাতে এসএমএস পোলের রেজাল্ট চলে এসছে। দেখি কম্পিউটার আমাদেরকে কি বলে, কত পার্সেন্ট লোক এটা বিশ্বাস করেছে এবং কত পার্সেন্ট বিশ্বাস করেনি। Yes, 72%. No, 20%. No comments, 8%. ওকে, এসএমএস পোলের রেজাল্ট হচ্ছে 72%, মানে 72% লোক এটাকে বিশ্বাস করেছে। তার মানে তারা বলেছে ইয়েস, এবং নো বলেছে 20%। 20% লোক এটাকে বিশ্বাস করেনি, 8% নো কমেন্ট। ওকে, আমরা আবারও ফিরছি আপনার কাছে। আপনি যে ওকে বিয়ে করলেন, আপনি সত্যি সত্যি বিয়ে করেছিলেন। কত টাকা কাবিন রেখেছিলেন? ওর সাথে কাবিন রাখছিলাম 10 লাখ টাকা। 10 লক্ষ টাকা? জি। এটা কি ও বলেছিল নাকি আপনি বলেছিলেন? আমি নিজে থেকে বলছিলাম। আচ্ছা, ওকে। তারপরে বিয়েটা হয়ে যাওয়ার পরে আপনার ফ্রেন্ডরা কি করলো? তো আমার ফ্রেন্ডরা ওইরকম ভাবে কোনো কিছু করলো না। তো ওর সাথে আমার সাথে ঝগড়া হওয়ার কিছুদিন আগে যে স্টাইলে বিয়েটা করাইছে আমার ফ্রেন্ডরা, আসলে ওই স্টাইলে কোনো বিয়ে হয় না। বিয়েটা যে ফেক ছিল, রাইট? ফেক ছিল। কিভাবে? তো জাস্ট ওর একটা হুজুর টাইপের একটা লোক আনছে, একটা 100 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসছে। তো দেখলাম যে কম্পিউটার কম্পোজ করে অনেকগুলো কথা লেখা ছিল। তো লেখা থাকার পরে ওই বললো যে দোস্ত তোরা এই জায়গায় দুইটা সাইন করে দে, আর আমরা সাক্ষীরা সাইন করতেছি, এটা তো আবার কোর্টে পাঠাই দেব। কোর্টের থেকে ওইটা মনে কর যে ম্যাজিস্ট্রেটে এভিডেভিট করে নোটারি পাবলিক থেকে সবকিছু একবার ঠিক করে দিব। তুইও যেন ওরা ছেড়া যেতে না পারো, ও তোরা যেন ছেড়া যেতে না পারে। তো ঠিক আছে। আর হুজুর আইছে দোস্ত, হুজুরে দিয়া খালি মনে করি দোয়া টোয়া করাইলাম। এই তো ও খুব যাচাই বাছাই করছে, যেহেতু ও বিবাহিত একটা মেয়ে। ও বিবাহিত ছিল? ও বিবাহিত ছিল। ওকে, আপনি জানতেন ও বিবাহিত ছিল? আমি জানতাম ও বিবাহিত ছিল। ওর কোনো ছেলে মেয়ে ছিল না? ওকে, আমার কাছে যেটা মনে হচ্ছে প্রিয় শ্রোতা, স্টোরিটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে। একটু জট খুলবার চেষ্টা করছি আমরা। মেয়েটার বিয়ে হয়ে ডিভোর্স হয়েছিল কেন? ডিভোর্স ছিল যে ওর হাজবেন্ড ওর থেকে বয়স অনেক বড় ছিল। পারিবারিক ভাবে বিয়েটা হয়েছিল? হ্যাঁ, পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। তো হাজবেন্ড বাইরে যাওয়ার পরে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখে নাই। ওকে, ওর এখনো বর্তমানে ডিভোর্স হয়নি ওই হাজবেন্ডের সাথে? হ্যাঁ। আমি যে মাঝখানে আপনি বিয়ে করে বসলেন, ফেক বিয়ে? হ্যাঁ, আমি ফেক বিয়ে করে ফেলছি। ওকে, তারপর? তো এর ভিতরেও জানতে পারো যাই না, আমাকে জানায় যে এটা তো আসলে বিয়ের সাথে কিছুই হয়নি, তুমি আমার সাথে চিট করছো। তোর আমি বললাম যে আসলে আমি চিট করি নাই, এটা আমার সাথেও তাইলে মনে হয় চিট হয়েছে। তো আমার ফ্রেন্ডদের আমি যা, ওরা বলে দোস্ত এরকম এরকম ব্যাপার, এরকম এরকম হয়েছে, এই কারণে তোমার সাথে আমি এরকম করাই দিছি। তো আমি বললাম তো তোমার সাথে প্রবলেম হয়েছে, তুমি আমারে জড়াই লাগেন। বলে দোস্ত মাইন্ড করো না, তো আর কিছুদিন তুমি রিলেশন রাখো, তারপরে একবার অরিজিনাল বিয়ে করাই দিব, সমস্যা নেই। তো এই কথা বলার পরে এর ভিতরে ওই মেয়ের এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল যে ওর 50 ভরি স্বর্ণ দরকার, ঢাকার আলিশান এলাকাতে একটা অ্যাপার্টমেন্ট দরকার। তো এই কারণে ওর সাথে আসলে ঝগড়াঝাটি করে আমি ব্রেকআপ করে ফেলি। তো ওই যে আমার ফ্রেন্ডরা যে আমার টাকার প্রতি লোভ হয়েছিল, তো ওরা আমাকে নিয়ে গেল, বেড়াইতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা ওইদিকে পোলাপাইন ঠিক করে রাখলো আমারে মারার জন্য। তো মোটামুটি ভাবে মারতেছিল, এক পর্যায়ে ছিল যে আমার পায়ের রক কেটে দিবে, হাতের রক কেটে দিবে, কিন্তু ওইরকম ভাবে কোনো কিছু পারে নাই। জাস্ট আমার ডান পায়ে একটা কোপ দেয়। কোপ দেয় আসলে তখন মানে নিজের জীবন বাঁচানোর জন্য আমি যে কিভাবে এত শক্তি পেলাম আমি নিজেও জানি না, আমি খুব জোরে দৌড়াইছি। ওরা আপনাকে কেন কোপ দিল? মানে আগে থেকে ওদের সব ফিট করা ছিল যে সেটা তো ঠিক ছিল, আপনাকে কোপাবে, যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু কেন? আমার টাকা পয়সা গুলোর জন্য। ওরা আপনাকে ডিরেক্টলি বলতো যে তোর টাকা আমাদের একা? আমি একা নই, যে আমার সাথে আমার 2-3টা ফ্রেন্ড আছে। যারা কুপিয়েছে তারাও আপনার ফ্রেন্ড? তারা আমার ফ্রেন্ড না, তাদের আমার ফ্রেন্ডরাই ঠিক করে রাখছে। তো যখন আমার ধরছে তখন আমার সাথে ফ্রেন্ড গুলা দৌড় দিছে। ও, তার মানে আপনার ফ্রেন্ডরাই ওদেরকে ভাড়া করেছে? হ্যাঁ। এক ধরনের মির্জাফরি বা বিশ্বাসঘাতকতা। যে কোপটা দিয়েছিল আপনাকে ডান পায়ে, সেটা চিহ্ন কি এখন আছে? জি, অবশ্যই আছে। প্রিয় শ্রোতা, আমরা ছবিটা তুলছি, আমরা এই ছবিটা এই মুহূর্তে ফেসবুকে পোস্ট করব। ওকে প্রিয় শ্রোতা, আমরা পায়ের ছবিটি, যে পায়ের একেবারে গোড়ালির ঠিক রকটার মানে বিভৎস একটা কোপের চিহ্ন রয়েছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। এবং ফ্রেন্ডদের দ্বারাই সে মির্জাফরির শিকার কিংবা বিশ্বাসঘাতকতার শিকার। যে মানুষ কোপাতো, যে অন্যায় করত, সেও এখন শিকার হচ্ছে ঘটনার
একটা পর্যায়ে আমরা এমন একটা পর্যায়ে আমরা রয়েছি, আপনি চাইলে গিয়ে ছবিটা দেখতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব অর্থাৎ জেবিএসবির আপনি ফ্যান কিংবা মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবেন, এবং একই সাথে এবিসি রেডিওরও আপনি ফ্যান এবং মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, কোপ দিল, তারপর তো তারপর আসলে নিজে বাঁচার জন্য খুব প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করি। তো এই সময় আসলে বুঝতে পারছিলাম যে হয়তোবা আমি আর বাঁচতে পারবো না, কিন্তু মানুষের উপকার করলে যে আমার বিপদের সময় যে উপকৃত হইতে পারি সেটা আমি ওই দিন বুঝতে পারছি। তো ওইটা এমন একটা সময় ছিল যে আর ওই এলাকাটাতে সাধারণত রাতের বেলা কেউ আসলে থাকতো না, মাগরিবের আজানের পরেও ভয়ে কেউ যাইতো না, কিন্তু আমাদের মনে তো ভয় বলতে কিছু কাজ করতো। আমরা গেছিলাম। তো যখন আমি দৌড়াচ্ছি তখন ভাগ্যক্রমে এক লোকের সামনে আমি পড়ে যাই। ওই অবস্থায় আপনি দৌড়াচ্ছিলেন? আমি ওই অবস্থায় দৌড়াইতেছিলাম। পা তো কাজ করার কথা না, কারণ যেভাবে কেটেছে বিভৎস। তারপরেও মানে বাঁচার জন্য আসলে আমি খুব দৌড়াদৌড়ি করছি। তো হয়তোবা আল্লাহর একটা রহমত ছিল আমার উপরে। আপনার ফ্রেন্ডের কি টার্গেট ছিল, মেরে ফেলে দিবে? হ্যাঁ, ওকে। আমার ফ্রেন্ডের টার্গেট ছিল যে আসলে ওরা পরবর্তীতে যেন সবার কাছে বলতে পারতো যে ওরে তো আমরা দেখি নেই। তো পরে একটা লোকের সামনে পড়লাম। লোকটা আবার ছিল ওই এলাকারই মোটামুটি নাম করা একটা লোক। তো উনি আমার আগের থেকে চিনতো। তো ওনার সামনে উনি আমার বললো যে তুমি এখানে। আমি বললাম ভাই এরকম অবস্থা, আমার পায়ে তো কোপ দিছে। তো বলে আচ্ছা ঠিক আছে, কারা? আমি বললাম ভাই আমি তো চিনতে পারলাম না ঠিক মতো, তো আপনি চলেন। তো বলে এখন যাদের আগে তুমি হসপিটালে চলো। তুমি আমার হসপিটালে নিয়ে গেল। এখন হসপিটালে নেওয়ার পরে বলতেছে এটা তো পুলিশ কেস, তো এটা তো আমরা করতে পারবো না। তো বড় ভাই বললো যে আপনি এটা কইরা দিতেই হবে, কারণ এখন পুলিশে যাওয়ার মতো সময় নেই। তো এদিক থেকে সিলাই টিলাই করলাম। করার পরে এখন বড় ভাই বললো যে কেমনি কি পড়ানো? গেলাম ভাই আমি তো বুঝতে পারলাম না কিছুই, কারণ যারা সারা জীবন মানে যতদিন যাবত আমার সাথে চলতেছে এর থেকে বড় বড় বিপদের সময় আমার পাশের থেকে সরে নেই, কিন্তু আজকে কি এমনটা হইলো যে আমার গায়ে হিট করার আগেই ওরা দেখা মাত্র ওরা চইলা গেল। তো পরে বড় ভাই বললো যে আসলে এটা গুটি চলতেছে। তো গুটি চলতেছে, ঠিক আছে, গুটি চলার কারণ কি? তুই এটা ভালো মতো দেখ, এটা তোর লগের পোলাবেন করে নেই, এটা হয়তো বা খুব ভিতর থেকে করাইতেছে। তো ভিতর থেকে করাইতেছে আমার মনে তো একটা কাজ করা শুরু হইলো যে আসলে তখন একটা জিনিস চিন্তা করতাম যে যখন দুনিয়াতে লাইট ছিল না তখন মানুষ আগুন জ্বালাইতো। তো যখন লাল বাল্ব গুলা আসছে তো আগুনের প্রচলন শেষ। পরে যখন টিউবলাইট আসছে লাল বাল্বের প্রচলন শেষ। তো এরকম ভাবতেছিলাম। তো মনে পড়লো যে আদর ভাইরে তো আমি প্রায় 2-3 মাস যাবত কোনো টাকা পয়সা পাঠাই না। তো উনি কি এমন কোনো কিছু করতেছে? কারণ এখন আমাদের সিন্ডিকেটে বিশাল একটা বাহিনী হইছে, তো হয়তো আমার থেকেও ভালো করে পাইতে পারে। তো ভালো মতো খোঁজ নিয়ে দেখি। ওকে প্রিয় শ্রোতা, খোঁজ নিয়ে কি জানা গেল সেটা জানবো আমরা একটু পরেই, কারণ বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং সবাইকে বলতে চাই আপনারা চাইলে ফেসবুকে এসে ওর পায়ের সেই কাটা জায়গাটা, যে জায়গাটি এখনো দগদগ করে চেয়ে আছে আমাদের দিকে, আপনি চাইলে দেখতে পারেন যে কি পরিমাণ বিপদের শিকার সে হয়েছিল, এবং একই সাথে সে যে কাজগুলো করতো সেই কাজগুলোর মধ্যে এই কাজগুলোই ছিল কারো পায়ে রক কেটে দেয়া, কাউকে বিভৎসভাবে জখম করা, এবং সে নিজেও সে এক পর্যায়ে এসে জখম হলো। আর সে যে ডিলেমার মধ্যে, ক্লাইম্যাক্সের মধ্যে রয়েছে যে আদর তাকে এতটা বড় করলো, সে আদরই তাকে এমন কিছু করছে কিনা, সেই প্রশ্নের সমাধান আমরা একটু পরেই খোঁজার চেষ্টা করছি। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। জেবিএসবিতে এসে আপনি আপনার জীবনের ভুল কিংবা অপরাধগুলো, যদি সে অপরাধগুলো আপনাকে প্রতিনিয়ত বিবেকের দংশনে দংশিত করে, তাহলে এখানে সে স্বীকার করতে পারেন একটা মাত্র উদ্দেশ্য থেকে, সেটা হচ্ছে আপনার মতো ভুল কিংবা অপরাধ কেউ আর না করুক। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি প্রথমে লিখবেন জেবিএসবি, প্রথমে জেবিএসবি স্পেস কনফেস, CONFESS কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। চাইলে এই মুহূর্তে ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজ এবং একই সাথে যাহা বলিব সত্য বলিবর ফ্যান কিংবা মেম্বার, আমরা যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আর জি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আর জি প্রিয়ার টিম মেম্বার আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু এই মুহূর্তে রয়েছে। লাখো শ্রোতা আমাদের সঙ্গে আছেন এবং খোকন আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করছে, কারণ খোকনের উদ্দেশ্য হচ্ছে তার মতো ভুল, তার মতো আরেকটি খোকন যেন সমাজে জন্ম না নেয়। আমরা একের পর এক সেই সত্যের মুখোমুখি হচ্ছি এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাতে আমরা রয়েছি। আমরা ফিরবো সেই জায়গাটিতে, তবে তার আগে বলতে চাই, আপনি যদি আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসতে চান তাহলে ফেসবুকের পাশাপাশি টেক্সটের পাশাপাশি আরো বেশ কয়েকটি নিয়ম রয়েছে। আপনি চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল করার ঠিকানাটা হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। আপনি যদি চিঠি লিখতে চান, চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। এবং আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে, যেটি একটু আগে বলছিলাম, www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব অর্থাৎ জেবিএসবির মেম্বার হয়ে যাবেন। ওকে, যেখানে ছিলাম আমরা, যে আপনি 2-3 মাস যাবত টাকা পাঠান না আদরের কাছে এবং সে কোনো না কোনো ভাবে আপনাকে এইভাবে প্রতিহত করার চেষ্টা করছে কিনা আপনি কনফিউশনের মধ্যে পড়ে গেলেন। তখন চিন্তা ভাবনা করতেছিলাম যে তাই কিনা, কারণ এটা কি টাকা মানুষের সাথে সম্পর্কটা নষ্ট করে দেয়। তো তখন আমার যে সাথে যে মেয়েরা ছিল ওদের আমি জিজ্ঞাসা করতাম যে আসলে আমার সাথে তো কারোর সাথে এরকম ভাবে ফোনে কখনো কথাবার্তা হয় না, তো আমি তো সবসময় বাসায় থাকি না, বাসায় যারা থাকে তাদের সাথে কি কখনো ফোনে কারোর সাথে এমন কোনো কথা হয় যে কথাগুলো তোমাদের মাইন্ডে লাগতে পারে? তো বলে দেখো তোমার সাথে আর মিথ্যা কথা বলার তো কিছু নাই। তো কার সাথে যেন আমার একটা ফ্রেন্ড ছিল, বাপ্পি নাম, বলে বাপ্পি কার সাথে যেন কথা বলে আর মাঝে মধ্যে বলে যে ভাই আমি তো সুযোগের অপেক্ষায় আছি, কারণ ওর আলমারি ভর্তি টাকা, আপনার কাজও কমপ্লিট হইলো ভাই, আমার টাকাও আমার হাতে চলে আসলো। তো আমি বললাম যে বাপ্পি এরকম কাজ তো করার মতো না, কারণ ও পারে না যে নিজের কলিজাটা কাইটা আমার হাতে বের করে দেয়, আর ও কারে সুযোগের অপেক্ষায় আছে। তো একদিন মজা করে আমার কার মনের ভিতরে কি আছে এটা জানার জন্য একদিন আমার প্রতিটা বাসার আলমারি থেকে টাকা পয়সা নিয়ে এসে রাখলাম। তো রাখার পরে তো তখন তো কন্টিনিউ জুয়া খেলতাম আর আমার কাজও চলতো। তো টাকা পয়সার এক পর্যায়ে সবাইরে দিয়ে গোনাইছি, ছেলে মেয়ে সবাই দিয়ে গোনাইছি, গোনাই গেলাম কত আছে, সবাই একটা যোগ টানার পরে বলতেছে যে প্রায় 68 লক্ষ টাকার মতো আছে। তো 68 লক্ষ টাকার মতো আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো টাকাগুলো আবার ব্যাগের ভিতরে ভরে নিয়ে আমি বের হয়ে গেলাম। বের হয়ে যে আমার উত্তর একটা বাসা ছিল, ওই বাসাতে রাখছি 30 লক্ষ টাকা। আর একটা বাসা ছিল হলো গিয়া সেই হাজারিবাগের ওই বাসায় রাখলাম প্রায় 28 লক্ষ টাকার মতো। আর বাদ বাকি টাকাগুলো নিয়ে মিরপুরের বাসায় গেছি। তো যাওয়ার পরে দেখি যে আমার ফ্রেন্ডরা সবাই কার্ড খেলতে বসছে। তো আমি বললাম দোস্ত আমিও খেলবো। তো বসলাম। তো এইভাবে করে ওদের সাথে খেলতে খেলতে ওই দিন কিছু টাকা হারছি। তো তারপরে আরেকদিনকার কথা, আমি কারণ বাজারে এসেও খেলছি। ফার্মগেটে যে কারণ বাজার আছে, এখানে প্রতিদিন রাতের বেলা কোটি কোটি টাকার খেলা হয়। তো এইখানে একদিন এসে 25 লক্ষ টাকা হাইরা গেছি। তো 25 লক্ষ টাকা হারছি। তো আমার মেজাজ অনেক হট। তো করলাম কি, ওই দিন রাতের বেলা আমার গাড়িটাও আমি বিক্রি করে দিলাম ইনস্ট্যান্ট ওইখানের পার্টির কাছে 1.5 লক্ষ টাকায়। তো ওই 1.5 লক্ষ টাকা হাইরা টোটাল 26.5 লক্ষ টাকা হাইরা আমি বাসায় চলে গেছি। তো যাওয়ার পরে এখন আবারই করলাম, আবার টাকা পয়সা নিয়ে আবার 1 সপ্তাহ পরে আসছি। তো 1 সপ্তাহ পরে আসছি, ওই দিনও আমি 20 লক্ষ টাকা হেরে গেছি। আমার এদিক থেকে প্রায় 45 লক্ষ টাকা শেষ আমার ক্যাশ। তো 45 লক্ষ টাকা শেষ। তো আমার প্রায় আছে আর 24 লক্ষ টাকার মতো। তো পরে এখন আদর ভাইরে ফোন দিলাম, ভাই এমন ব্যাপার, আপনার তো 3 মাস ধরে টাকা পাঠাই না, তো আপনার আমি কিছু টাকা পাঠাই দিতেছি ভাই। কয় না টাকা পয়সা লাগবো না, তোরে যে আমি যে একটা লাইনে উঠাই দিছি তুই এই লাইন নিয়েই চল। আমাকে ভাই কি রাগ করছেন আমার? ভাই আমি অনেক ব্যস্ত দেখা পাঠাতেন। কয় না দরকার নাই, তোরে আসলে একটা লাইনে উঠাই দেওয়ার আমার দরকার ছিল, আমি তোর একটা লাইনে উঠাই দিছি, তো তুই এরকম ভাবে চলাফেরা কর। কিন্তু উনি যে আমার কি ক্ষতি করছে সেটা আমি বুঝতেছি। আমারে উনি টানা ইয়াবার ভিতরে অ্যাডিক্টেড করে রাখছে, মেয়েদের ভিতরে একটা অ্যাডিক্টেড বানায় রাখছে। তো পরে ওনারা টাকা পয়সা পাঠাই নেই। তখন আমার এক ফ্রেন্ড কইতাছে, দোস্ত আজকে এক জায়গায় খেলা হইব,
এই জায়গায় 20 লাখ টাকা করে শো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, 20 লাখ টাকা শো করলাম। তো আমার কাছে 24 লক্ষ টাকা ছিল, আমি 4 লক্ষ টাকা আলাদা করে এক জায়গায় পাঠিয়ে দিছি। কারণ তখন আস্তে আস্তে সবার প্রতি আমার মনটা উঠা যেতেছে যে আমার আসলে এই পথটাতে আর ভাল লাগতেছে না। কারণ আমি কিছুদিন আগে কোপ খাইলাম, এর ভিতরে একটা মেয়ে জানাইলো আমার ক্লোজ ফ্রেন্ড, ও কারোর সাথে কথা বলতেছে আমার টাকা পয়সা এই করার জন্য। আমি তখন ওরকম ভাবে সেন্সি খেলা নেই যে আমার টাকা পয়সা গুলো আমি নিয়ে চলে যাই। আপনি যাকে বিয়ে করলেন এই মুহূর্তে, সে কি ভূমিকা পালন করছে? সে কি জানতো আপনার সম্পর্কে সব? না, সে আমার সম্পর্কে সব জানতো না। তাহলে আপনি তাকে কোথায় রেখেছেন এই মুহূর্তে? ওর বাসাতেই আছে। ওই হিমায়তপুরে আছে? হ্যাঁ, হিমায়তপুরেই আছে। বিয়ে করার পর সে চলে গিয়েছে? হ্যাঁ, ওকে আমি একদিনের জন্য কোনো বাসা ভাড়া করে রাখিনি। ওকে, আপনাদের প্ল্যানটা কি ছিল ভবিষ্যতের? আমাদের প্ল্যানটা ছিল যে যখন আমি একটা চাকরি বাকরি করবো, করার পরে আমার মনে মনে প্ল্যান ছিল যে আমি খারাপ পথ থেকে সরে আসবো, চাকরি বাকরি করবো, করে আমি ওর বাসায় যা প্রস্তাব দিলে অবশ্যই রাজি হতে হবে, বিকজ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভাবে অনেক ভালো। ওকে, মেয়েটা আপনার সম্পর্কে জানতো? মেয়েটা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি সব জানাইছি। ঠিক আছে, আমরা ব্যাপারটা একটু ধোয়াশাই থেকে গেলাম। হোয়াট এভার ইট ইজ, আপনাদের বিয়ে হয়েছে এবং আপনি মেয়েটাকে হিমায়তপুরে চলে গিয়েছে আবার। হ্যাঁ, এদিকে আপনার কমপ্লেক্সিটি চলছে এবং আপনার বিভিন্ন রকমের সমস্যা চলছে। তো তারপরে তো বললো যে 20 লক্ষ টাকা করে শো আপ করে খেলা হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। 20 লক্ষ টাকা করে শো অফ করে খেলা মানে 4 জন বসুক 5 জন বসুক সবার সামনে 20 লক্ষ টাকা করে রাখতে হবে, এটাকে বলে শো আপ খেলা। ওকে, এবং এটা জুয়া খেলা? হ্যাঁ। তারপর? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওই দিন খেলাটা হয়েছিল ধানমন্ডিতে। আপনি আমাকে একটা জিনিস বলেন তো, খেলার রেজাল্ট আমরা জানবো, তবে তার আগে আপনি তো কন্টিনিউয়াসলি হারার খবর দিচ্ছেন, আপনি হারছেন, তারপর আপনি কেন খেলতেন? তারপরেও খেলতাম যে আসলে মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে একদিন হয়তো বা জিতবো, আর যেদিন জিতবো সেদিন কোটি টাকা টান দিয়ে নিয়ে চলে আসবো। মানে এরকম হতো আর কি, যারা জিততো এরকম কোটি টাকা টান দিয়ে চলে যেত? হ্যাঁ, ওইটাই আপনার মাথার মধ্যে কাজ? ওইটাই আমার মাথায় কাজ করতো। তারপর? তো আমার ওই দিন টার্গেট ছিল যে হয় আমার কাছে 20 লক্ষ টাকা ক্যাশ আছে, আজকে সব হাইরা যাবো, নাহলে আজকে জিতা যাবো, কারণ আজকে কোটি টাকার খেলাই হইতেছে। কিন্তু আসলে লাখ ফেভার না করলে তো আর কিছু করার নেই। তো ওই দিনের মতো আমি টাকা হারছি। তো হারার পরে যখন আমি আসলাম, তো দেখি যে আমার ফ্রেন্ডরা সবাই রুমের ভিতরে খুব হইচই করতেছে। তো এখন আমি গেছি ওদের ভিতরে, মানে আগে যে আমার প্রতি একটা টান ছিল এরকম কোনো টান আমি দেখতেছি না। আমার আরেকটা ক্লোজ ফ্রেন্ড ছিল, রায়হান নাম, ও এখন দুবাইতে আছে। ও আমরা বলছে দোস্ত পাশের রুমে চল, গেলাম। দোস্ত তুই আর এই জায়গায় থাকিস না, কারণ আজকে তোর একটা ক্ষতি হইব, তুই যা থাকিস না, তুই এই জায়গায় চলে যা। আমি কই না, তোরা আনন্দ ফুর্তি করবি, আমি চলে যাবো। তুই যা, তারপরে কি করতে না করতে আমি তোর এটা ফোনে কয়ে দিব। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আমার ড্রেসটা চেঞ্জ করি। কিচ্ছু চেঞ্জ করা দরকার নেই। তো আমার পকেটে তখন একটা টাকাও ছিল না। তো ওর পকেট থেকেও আমার 2000 টাকা বাই করে দিয়ে দোস্ত তুই যে জায়গায় মন ওই জায়গায় যা, তোর লোক আমি কালকে সকালে দেখা করবো। তো আচ্ছা ঠিক আছে। তো আমি বের হয়ে ওই দিনকার মতো বাইর হয়ে গেলাম। তো রাতের বেলা এখন কই থাকে। তো ওই দিনকে জীবনের প্রথম মানে ভাবলাম যে একটা এক্সপিরিয়েন্স ঘটাই, রাতের বেলা টিএসসি তে যাই। ওকে, যে ফ্রেন্ডরা আপনার ডান হাত বাম হাত ছিল, সেই ফ্রেন্ডরা আপনার সাথে এখন এরকম আচরণ করছে, কেন করছে? তারা করতেছে তাদের কাছে উপরের লেভেল থেকে আসছে যে আমাকে সরাই দিতে হবে। মানে আদর? হ্যাঁ, আদর বলছে যে আপনাকে সরিয়ে দিতে হবে। জি। এবং সেই জন্য তারা সেভাবে কাজ করছে। জি। এবং সেটা নিয়ে আপনাদের ফ্রেন্ড লেভেলের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ওকে, তারপর? তখন আমার মানে সার্কেলটার ভিতরে সিন্ডিকেট 2টা ভাগ চলে আসছে। তখন আপনার সার্কেল 2টা ভাগে ভাগ হয়ে গেছে। জি। আপনি কখনো আদরকে আপনার ফ্রেন্ড সার্কেলে পরিচয় করিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই সবার সাথে পরিচয় করে দিচ্ছে। আমার বাসায় আসতো, আমাদের কাজের অ্যাক্টিভিটিস কিরকম সেগুলো দেখতো। ওকে, তারপর? আরো বেশি উনি মানে হয়েছিল কি, আদর আরো বেশি ওদের উইক হয়েছিল একটা কারণে যে দেখতেছে যে আমার আর আবার ব্যবসার প্রতি কোনো মন ছিল না। ওই ছেলেগুলার মানে প্রচন্ড সেল ছিল। ওরা এমন দিন গেছে 1.5 লক্ষ 2 লক্ষ টাকার পাইকারি বিক্রি করছে। এইসব কারণে আসলে তখন আবার সাপ্লায়ার ছিল হচ্ছে আদর, সেল করতেন আপনারা? এক কথায় যে আমরা যেখানে থাকতাম ওইখানকার ডিলার ছিলাম আমরা। ওকে, সাপ্লায়ার কে ছিল? ও আমাদের দিত, আমরা ডিলার ছিলাম। আর আমাদের যে ছোট ভাইগুলা যারা ছিল ওরা সেলসে ছিল। ওকে, মানে আপনাদের নিচে আরেকটা লেয়ার ছিল যারা মূলত একদম খুচরা সেল করত। হ্যাঁ। ওকে, হ্যাঁ। তো তারপরে আপনি টিএসসিতে থাকলেন? তো রাত্রিবেলা টিএসসিতে কাটাইলাম। তো সকালবেলা আমার ফোন দিয়ে বললো দোস্ত তুই যেখানে থাকোস তুই আর এই জায়গায় আসিস না, তোরে তো মেরা ফেলার প্ল্যান হয়েছে। আমি বললাম কি বলিস? হ্যাঁ। তো আমি বললাম তো তুই কই, তুই আয়। বলে তুই কই? আমি তো টিএসসিতে। তখন বাজে 7টা 7:30। তো আসলো, ওরে নিয়ে আমি
প্রেস ক্লাব গেলাম, প্রেস ক্লাবের অপোজিটে রেস্টুরেন্ট, ওইখানে যে নাস্তা করলাম। পড়লাম তো দোস্ত তাহলে এখন কি করা যায়, তুই আপাতত সব সিম গুলা নষ্ট করে তুই চলে যা, কারণ আমরা তোর বাসা কেউই চিনি না। তোর বাসা যদি চিনতাম তাহলে হয়তো তোর খোঁজ খবর করতে পারতাম। তো আমি বললাম যে আদর তো আমার এলাকা চিনে, আদর চিনলেও আদরের কাছে মনে কর যে একটা করে দেবো যে তুই গায়েব হয়ে গেছিস, কারণ তোর এলাকাটা ছোট না যে তোর এলাকাতে গেলেই তোরে খুঁজে পাইবো। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি ওই দিনের পর থেকে আস্তে আস্তে ওদের কাছে সরে আসছি। তো একটা মজার ঘটনা হলো যে যেদিন আমি বাসায় আসছি ওই দিন আমার কাঁচা হলুদ আর দুধ দিয়ে গোসল করাইছিল আমার বাবা মা। এর মাঝখানে আপনি বাসায় আসেন ব্যাপারটা কিরকম? বাসায় হঠাৎ আসতাম। বাসায় তাহলে হঠাৎ করে তো আপনার সেদিনও তারা মনে করতে পারতো আপনি বাসায় হঠাৎ করে এসেছেন। আমি আইসা তাদের ডাইরেক্ট বলছি যে আমি এখন একবারে চলে আসছি। আর তারা কি জানতো যে আপনি কোথায় আছেন? চিটাগং আছে। কি করছেন সেটা কিছু জানতো না? আমি পোর্টে চাকরি করতাম, এটা বলতাম। কিন্তু বাবা মা কি গেস করতো? ওনা আসলে আমার বাবা ওইভাবে কোনো কিছু গেস করতো, কিন্তু আমার মা বুঝতে পারতো যে আসলে আমি কোনো একটা খারাপ সঙ্গের সাথে জড়াই গেছি। কারণ আমি কি চাকরি করি না চাকরি করি কখনো তাদের বলতাম না, শুধু বলতাম আমি পোর্টে আছি। আপনি বাড়িতে টাকা পয়সা দিতেন আপনি যেগুলো রোজগার করতেন? না, ওইরকম ভাবে কখনো দেওয়া হয়নি। হয়তোবা হঠাৎ একদিন আসছি 8-10 হাজার টাকা হয়তোবা আম্মার হাতে দিছি যে ছোট ভাই আর ছোট বোনটার পিছনে যেন খরচ করে, কিন্তু বড় অ্যামাউন্টের জন্য কোনো টাকা দিব সেটা আমি কখনো দেইনি। এই যে 52 বা 68 লাখ টাকা, এই টাকার পুরোটাই জুয়ার পেছনে চলে গেল? পুরোটা জুয়ার পিছনেই গেছে। যে মেয়েগুলোকে আপনি এক ধরনের ব্রোকার ছিলেন, যে মেয়েগুলোর এক ধরনের দালালি তো বলে এটাকে, জি। তো ওদের সাথে আপনার যোগাযোগ আছে? ওদের সাথে এখন ওদের ভিতরে একজন আমাকে মাঝে মধ্যে ফোন দেয়। কি বলে আপনার সঙ্গে? যে আসলে এখন ফোন দেয় ভাই হিসেবে, যে ভাই তুমিও ভালো হয়ে গেছো, আমিও ভালো হওয়ার চেষ্টা করতেছি, তো তুমি ঠিকঠাক মতো নামাজ পড়ো আল্লাহর কাছে, তুমি তোমার ভুলগুলা স্বীকার করে ক্ষমা চাই নিও। আমিও এখন নামাজ পড়ি, আমিও আমার ভুলগুলা স্বীকার করতেছি আল্লাহর কাছে, আশা করি তোমার আর আমার ভুলগুলা একসাথে আল্লাহ মাফ করে দিবে। তো এখনো প্রায় অনেক জায়গা থেকে আমার ফোন আসে। আমি এখন যে নাম্বারটা চালাই এই নাম্বারটা কিভাবে যেন পাইছে, এখনো তারা আমাকে ডাকে। কিন্তু আসলে ওই জীবনে টাকা আছে কিন্তু কোনো সুখ নাই, কোনো শান্তি নেই। আসলে এখন যে আমি নর্মাল একটা লাইফ কাটাইতেছি, আমার এখনকার লাইফ, এখন আমার স্যালারি পাই কত 4,000 4,500 টাকা। কি করেন আপনি? আমি এখন বর্তমানে একটা শোরুমে জাস্ট ঈদ উপলক্ষে সিজনালিতে ঢুকছি। তাছাড়া আমি যখন একবারে চলে আসছি তখন একটা গাড়ির কোম্পানিতে সুপারভাইজারি করতাম। ওকে। গাড়ির কোম্পানিটা মোটামুটি ভাবে খুবই বেশ প্রচলিত একটা কোম্পানি, কিন্তু এখন সেটা মিরপুর রোডে নাই। তো ওই কোম্পানির সুপারভাইজার ছিলাম আমি। তো আমার লাইফে অনেক কষ্ট করছি, কারণ আর সবাই একটা কথা বলবো যে তোমরা নেশাকে খায়ও, নেশা যেন তোমাদের খাইতে না পারে। আপনি এখনই আবার নেন বা নিতে বাধ্য হন? না, আমি এখন নেই না। কত বছর যাবত ছেড়েছেন? আমি ছাড়ছি আজকে প্রায় 1 বছর। আপনার কোনো সমস্যা হয়? না, আসলে ওরকম ভাবে আমার এখন আর কোনো সাইড এফেক্ট হয় না। প্রথম হইতো। কি হতো? প্রথম হয়তো বা আমার শরীর হাত পা আস্তে করে ধরাশায়ী হয়ে যায়, মানুষ যেভাবে হাত পা পুরা ছেড়ে দিত, মাঝে মধ্যে ভালো লাগতো না, বুকে ব্যথা করতো। আর এটা সবচেয়ে বড় সাইড এফেক্ট যে এটা হয়তো উপর দিয়ে সবাইরে বুঝাবে যে খুব স্ট্রং রাখতেছে, কিন্তু ভিতর দিয়ে সব শেষ। আপনি আমাকে একটু পরিষ্কার করেন, আপনি যে জগৎটা থেকে সরে আসলেন সেই জগৎটা থেকে তো এখনো অনিশ্চিত মানে হচ্ছে তারা কেউ জানে যে আপনি বেঁচে নেই, আপনি কোথায় আছেন কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে যে আপনি কোথায় আছেন। হ্যাঁ, কোথায় আছি এটা জানে না, কিন্তু আমার নাম্বার কালেক্ট করছে। আপনি বেঁচে আছেন, আপনি সার্ভাইভ করছেন এটা জানে। হ্যাঁ, তারা তো আপনার বাসার ঠিকানা জানতে, যে কোনো মুহূর্তে আপনাকে ধরতে পারে। না, ধরলে তো কোনো লাভ নেই, কারণ তারা আমার কোনো কিছু করতে পারবে না, কারণ তাদের কাছে কোনো প্রুফ নেই। আর যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তো আমার ফ্যামিলি থেকে এখন আমি অনেক সাপোর্ট পাই। এই যে সিন্ডিকেট, এই যে ইয়াবার ব্যবসা, এই যে নারীর দেহ ব্যবসা, সেটা এখন আপনার জানা মতে আপনি যেটা মেইনটেইন করতেন সেটা এখন কে করে? সেটা এখন আমার জানা মতে বাপ্পি করতেছে, যে আপনার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড ছিল। জি। আমি যতদূর বুঝেছি আপনার ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার সবচাইতে ক্যাপিটাল যারা ছিল, যেটাকে আমরা বলতে পারি আপনি যেটাকে বিনিয়োগ করেছেন আপনার এই সব অসাধু ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডস। জি। এবং যখন আপনি শেষ পর্যন্ত এসে দেখলেন যে এই ফ্রেন্ডরাই আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে, দলাদলি হচ্ছে, তখন আপনি মনে করলেন যে আমার আর এখানে থাকা ঠিক হবে না। সো আপনি লেজ গুটিয়ে যেটাকে বলে আপনি সরে এসছেন। ব্যাপারটা আসলে ছিল। নাও আপনি একদম টু বি অনেস্ট আমাকে বলেন, এটা তো আপনার একটা সুযোগ উপরওয়ালা করে দিয়েছে বলে আপনি অল্পতে বুঝতে পেরেছেন। যদি আপনার ফ্রেন্ডসরা, একদম টু বি অনেস্ট বলতে হবে, যদি আপনার ফ্রেন্ডস বাপ্পি যদি আপনার সাথে আচরণটা না করতো, কিংবা অন্যান্য যারা ফ্রেন্ডস যে ঘটনাটা আপনার পায়ের
কোপ মারলো বা যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো যদি আপনার লাইফে না হতো, তাহলে আজকে কি আপনি যাহা বলিব সত্য বলিবর আসনে বসতেন? মোটেও না, এখন আমার লাইফটা ঠিক ওইরকম ভাবেই চলতো। তার মানে এই ঘটনাটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। জি। প্রিয় শ্রোতা, আরেকটি এসএমএস পোল দিতে চাই। এসএমএস পোলটি হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন জীবনের কোন কোন ঘটনা এরকম ভাবে যেটা বাপির জীবনে ঘটেছে, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, যাই হোক না কেন, সেটা তাকে ভালোর দিকে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সেই জীবনটা যেন মানুষের মতো জীবন হয় সেই জীবনের দিকে ঠেলে দিয়েছে। সেটা ছিল তার ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতা এক, এবং একই সাথে তার ফ্রেন্ডরা তার আজকের জীবনে আসার পেছনে অনেক অনেক বড় ভূমিকা পালন করেছে। আপনি কি বিশ্বাস করেন, আমরা একটা জিনিস পড়তাম ছোটবেলাতে, আমাদের গুরুজনরা বলতো যে সঙ্গদোষ বলে একটা ব্যাপার আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি কি বিশ্বাস করেন যে ফ্রেন্ড সার্কেল যদি ভালো হতো, ফ্রেন্ডরা যদি ওকে ভালোভাবে মোটিভেট করত, ফ্রেন্ড সার্কেলে যারা ওর সাথে ছিল তারা যদি অন্যায় কাজ না করত, তাহলে ওর জীবনটা আজকে অন্যরকম হতে পারত? কিংবা আপনি কি বিশ্বাস করেন যে ঘটনাটি ওর সাথে শেষের দিকে সে ঘটলো, যে ওকে পায়ে কোপ দেওয়ার যে ব্যাপারটা, সেটা যদি না ঘটত, তাহলে আজকে ও জেবিএসবির এই সিটটাতে বসতো না, ও যেখানে ছিল সেখানেই থাকতো, ও জুয়া খেলতো, নারীদের নিয়ে ব্রোকার হতো, এবং একই সাথে ও লাখ লাখ টাকা কামাতো, হয়তো কখনো মানুষও খুন করত। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি লিখবেন YES, ইয়েস। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি লিখবেন নো, NO, নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। জলদি করুন, এসএমএস পোলের রেজাল্ট আমরা একটু পরেই জানব। খোকন, আমরা অপ্রিয় সত্য প্রকাশের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা অন্ধকারের ভেতর দিয়ে আপনার যে আলোর জীবন, আপনি 4000 টাকা বেতন পান, এটা দিয়ে আপনার কোন রকমের দিন চলে, কিন্তু আপনি অনেক আরামে আছেন, শান্তিতে আছেন, আপনি স্বীকার করেছেন, সেই শান্তির জীবনে আমরা চলে এসেছি। এই জীবনের এই পর্যায়ে আপনি আর কিছু বলতে চান? আর কিছু বলতে চাই বলতে, আমি দুজনের কাছে ক্ষমা চাইতে চাই। একজন হলো যে আমার যে জিএফ ছিল মারা গেছে, তার মার কাছে, আর দ্বিতীয়ত যে যার সাথে আমার সাথে একটা ফেক বিয়ে হয়েছিল তার কাছে। এই দুজনের কাছে আমি ক্ষমা চাইতে চাই। ফেক বিয়েটা আপনি এখনো পরিষ্কার করেননি, আমাকে একটু বলবেন ফেক বিয়েটা আপনি বুঝলেন কিভাবে? তারপরে ফেক বিয়েটা বুঝছি এইভাবে যে যখন ওই মেয়েটা আমাকে বলতেছিল যে যেভাবে বিয়ে হয়েছে এইভাবে তো কোনোদিনও বাসায় স্ট্যাম্প বাইনা সাইন করা বিয়ের সম্ভব না, কারণ স্ট্যাম্পে সাইন হয় একমাত্র উকিলের সামনে। তো উনি যদি বলে এটা বিয়ে হয়েছে তাহলে বিয়ে। তো এক পর্যায়ে আমি আমার ফ্রেন্ডদের খুব প্রেসার দিই যে ও আমার বলতেছে যেটা বিয়ে হয় নাই। পরে আমার ফ্রেন্ডরা আমার একবার অকপটেই স্বীকার করে যে দোস্ত, এই মেয়েটার সাথে তো আমি প্রেম করতে চাইছিলাম, প্রেম করতে পারি না, মেয়েটা অনেক অহংকার দেখাইছে। তো তোর ছোটবেলা থেকে একটা গুণ দেখছি যে তুই যে মেয়ের সাথে কথা বলস, মেয়ের তোর সাথে ফ্রেন্ডশিপ করেই, তো তুই এই মেয়েটারে পারবি দেখে দোস্ত তোর কাছে আমি নাম্বারটা দিছিলাম। আর আমি চাইছিলাম যে মেয়েটার লোক একটা ফেক বিয়ে হোক, তোর লোকে সংসার করুক, কিন্তু তুই যে কোন হিসেবে বললো সংসার করলেন এটা বুঝলাম না। কারণ তুই যদি সংসার করতে হয়তো বা 1 মাস পরে যে কাগজটা আসার কথা কাগজটা আসতো না। আর মেয়ে যেহেতু বিবাহিত, মেয়ে তোরে অবশ্যই জিজ্ঞেস করতো কাগজ কই, তখন তুই হয়তো বা আমাদের এসে জিজ্ঞেস কাগজ কই, তখন আমরা তো কইতাম যে এটা তো কোনো বিয়েই হয়নি, তুই বিয়ে না করে একটা মেয়ে নিয়ে থাকছিস, তখন মেয়েটারে যে অপমান করতে পারতাম। তো তারপরে এখন মনে হয় যে আসলে আল্লাহ যখন যা করে ভালোর জন্যই করে। এত কিছু হওয়ার আপনি আগে পরবর্তীতে তাকে অনেকবার সরি বলেছেন ফোনে? হ্যাঁ, আমি ওকে সরি বলছি। এই মুহূর্তে যদি আমরা তার সাথে যোগাযোগ করতে চাই সেটা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনার সঙ্গে এখনো যোগাযোগ আছে? আমার সাথে মাঝে মধ্যে কথা হয়। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে যে ফেক বিয়েটি হয়েছিল, ওনার নাম কি ছিল? ওনার নাম লুবনা। লুবনার সাথে আমরা ফোনে সরাসরি কথা বলছি। লুবনাকে কানেক্ট করার জন্য আমরা দায়িত্ব দিচ্ছি আজ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুকে। আমরা একটু ফোনে কানেক্ট করার চেষ্টা করছি। আমরা এই পর্যায়ে তার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে আসলে হিডেন সত্য যেটা সেটা বের করে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা কানেক্ট করার চেষ্টা করছি, তবে তার আগে আপনার কাছে জানার আছে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে নিজের মায়ের কাছেও বোধহয় আপনি দোষ স্বীকার করতে চান, রাইট? হ্যাঁ, কি বলতে চান মাকে? আমি আমার মাকে বলতে চাই যে মা, আমি জীবন অনেক ভুল করছি, তোমাদের অনেক কাঁদাইছি, তোমরা জায়নামাজে বসে অনেক কান্নাকাটি করছো। তো আশা করি এখন আমি ভালোর পথে চলে আসছি, আমি আর এখন তোমাদের কোনো কষ্ট দিব না, তোমরা যেভাবে বলবে ঠিক সেভাবেই চলবো, তোমরা কখনো আমার আর ভুল বুঝো না। ওকে, আমরা লুবনাকে পেয়ে গিয়েছি ফোনে, আমরা সরাসরি কথা বলছি লুবনার সাথে। প্রিয় শ্রোতা, আমরা ফোনে যাচ্ছি, তবে যাবার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে এখানে যে লুবনা যাকে আমাদের খোকন বিয়ে করেছিল, এটা ফেক বিয়ে ছিল, পরবর্তীতে আবিষ্কার হয়। তার সঙ্গে আমি সরাসরি কথা বলছি না, সরাসরি কথা বলবে খোকন, এবং তার মাঝখানে কোন একটি পর্যায়ে আমি ঢুকবো, কারণ আমি যদি সরাসরি কথা বলি তাহলে হয়তো লুবনা আপনাদের জন্য যে কথাগুলো বলা প্রয়োজন বা যে কথাগুলো উদ্ঘাটন করা প্রয়োজন সেগুলো উদ্ঘাটন করা সম্ভব হবে না। তো আমরা সরাসরি কথা বলাচ্ছি খোকনকে।
তার এক সময়ের ফেক ওয়াইফ আমরা বলতে পারি তার সঙ্গে, এবং তার মাঝখানে কোনো একটি পর্যায়ে আমি তাকে হাই বলবো। ওকে, হ্যালো লুবনা, ভালো আছো? জি, আমি এখন এক জায়গায় আছি। আসলে তোমার সাথে ফোন দিছি যে তোমার সাথে আমার যে একবার যে বিয়েটা হয়েছিল সেটা আসলে পরবর্তীতে ফেক ধরা পড়ছে। আমি সেই কারণে তোমার সাথে ক্ষমা চাওয়ার জন্য তোমার আমি ফোন দিছি। আসলে তখন আমি আসলে বুঝতে পারি যে আমার সাথেও যে এইভাবে একটা মনে করো যে বেইমানি হবে, যে বেইমানির মাধ্যমে যে একটা বিয়ে হবে। ঠিক আছে, তুমি আমার মন থেকে ক্ষমা করে দিও। আসলে ক্ষমা না করলে হয়তো আমি ভালো থাকতে পারবো না। না, আসলে এখন নিজের ভিতরেই খুব খারাপ লাগে যে কিভাবে আমি সেই কাজগুলা করলাম। তাই তো? হ্যাঁ, ওটা ইচ্ছাকৃত ভাবে? না, এটা আসলে ইচ্ছাকৃত ভাবে হয় নাই, ওটা অনিচ্ছায় হয়েছিল। তোমার আমি আগেও বলছি যে আমার সাথে কিন্তু এটা কিন্তু একটা বেইমানির মতো হয়েছে। হ্যাঁ, সেটা তো শুনছি আগে, সেটা তো চলে গেছে, আবার নতুন করে। না, আবার নতুন করে ক্ষমা চাইতেছি তোমার কাছে। আসলে এখন আমার মনে শান্তি নেই, তো এই কারণে। সব ভুলে গেছি আমি, কিছু হয় না, কিন্তু ছিল অনেক কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম। লুবনা বলছেন? হ্যাঁ, বলছি। লুবনা, আমার নাম কিবরিয়া। আপনি তো সাভারের হেমায়তপুরে থাকেন না? হ্যাঁ, তো আমি আসলে ওর ফ্রেন্ড। আমি ওর গল্পটা শুনছিলাম, তো আমি ওকে ইন্সপায়ার করলাম যে আপনার ব্যক্তিগত জায়গা থেকে এই মেয়েটাকে সরি বলা উচিত, ভুল বলা উচিত। কারণ এই মেয়েটা তো আপনাকে ভালোবেসেছিল, ভালোবেসে আপনার কাছে এসছে, এবং আপনার ফ্রেন্ডরা যেভাবে ওকে ফাঁসায় দিছে, মেয়েটা তো আসলে স্বপ্ন নিয়ে আসছিল, সেই স্বপ্নটাকে আপনি শেষ করে দিয়েছেন। হ্যাঁ, আমি এতটা হ্যাপি যে আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি, মানে আপনাদের অনুষ্ঠান রেগুলার শুনি। আমার অনেক ইচ্ছেও মানে মানে আপনাদের নাম্বারটা আমি মাঝে মধ্যে ট্রাই করি, কিন্তু আমার মোবাইল থেকে সেটা ঢুকে না। বাই দ্য ওয়ে, আমি এখানে একটু নোট করতে চাই আমাদের প্রিয় শ্রোতাকে। আমি আসলে তার মানে আপনি আমাদের অনুষ্ঠান শুনেন। আমি যে আরজে কিবরিয়া বলছি আপনার সঙ্গে, আপনি বুঝতে পেরেছেন, রাইট? হ্যাঁ, আপনার। আমি একটু প্রথমে আমার পরিচয়টা গোপন করছিলাম সত্যটা বের করবার জন্য। সেটার মনে হয় এখন আর প্রয়োজন নাই। আপনি কনফারেন্সে ছিলেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমার মনে হয় সেটার আর প্রয়োজন নাই। তাহলে আপনি আসলে সত্যটা আসলে কি সেটা আমাদেরকে একটু খুলে বলুন। আমরা একটু জানতে চাই যে আসলে কি হয়েছিল আপনার সঙ্গে। মানে কি এই যে খোকন। হ্যাঁ, আপনার খোকনও ঠিক আছে। আর যেটা হয় বলছিল ঠিক আছে যে হ্যাঁ বিয়ে করার কথা বলে বাসায় যাওয়া হয়েছিল, যা হয় আর কি যেভাবে, মানে কেউ ছিল না অবশ্য, শুধু এমনিতে। আপনি তো ও আপনার সাথে নাম্বারে যোগাযোগ করেছিল না? হঠাৎ করেই ফোনে যোগাযোগ করেছিল। হ্যাঁ। তো আপনি এরকম একটা অপরিচিত নাম্বার একটা ছেলেকে বিশ্বাস করে ফেললেন? মানে পরবর্তীতে আমি শুনছি, মানে এটা আমার এক মানে যত ভাই নাম্বার পরে দিচ্ছে, মানে তারপরে পরে শুনছি আর কি। তো আপনি গিয়ে তারপরে ছেলেটাকে বিয়ে করে ফেললেন? না না, আজকে তো যায় না কেউ। আমার সাথে কথা হয়েছে অনেকদিন। তারপরে আপনি শেষ পর্যন্ত রাজি হয়েছেন বিয়ে করতে? অতিরিক্ত পাগলামি করতো। আচ্ছা, বিয়ে করার পরপরই তো আবার আপনি সাভারের হেমায়তপুরে চলে আসেন, তাই না? হ্যাঁ, সাথে সাথে। আচ্ছা, আপনার তো বর্তমান হাজবেন্ড যিনি আছেন তিনি কি জানেন এই ঘটনাটা? আমার সাথে ওনার কোনো বর্তমান কোনো যোগাযোগ নাই। আচ্ছা, না, জানে না। ওনার সাথে কি আপনার ডিভোর্স হয়ে গিয়েছে? মানে এখনো হয় নাই, কিন্তু মানে টাকার অঙ্ক চলে গেছে। মানে হয়তো দু একদিনের ভিতরে হতে পারে, এমনকি হয়তো বা, কারণ উনি বাহিরে যাওয়ার পরে তো আমার সাথে যোগাযোগ করে নাই। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছরের উপরে, মানে 5 বছরের উপরে না, মানে 5 বছরের কাছাকাছি, মানে যাওয়ার পরে আর এই পর্যন্ত। আচ্ছা, তো এই যে খোকন, আপনি যখন জানলেন যে আপনাদের বিয়েটা আসলে বিয়ে ছিল না, এটা একটা ফেক বিয়ে ছিল, জানার পরে আপনার ফিলিংসটা কেমন ছিল? সেটা বলতে পারবো না, বুঝতে বাসাতে। তো আপনারা চাইলে তো এখনো ঘর সংসার করতে পারেন, এখনো বিয়ে করতে পারেন নতুন করে, সেটা কি সম্ভব? আমি একবার বলছিলাম, ও রাজি হয় না। আচ্ছা, আমরা মানে প্রথমে আমাকে বলছিল যে নতুন করে আমাকে বলতে, আমাকে করতে সবকিছু, তখন আমার ওরকমের মন মানসিকতা ছিল না। মানে আমি একটু রাখছিলাম ওরা, আর আমি বলছিলাম রাজি হয়নি। ও রাজি হয়নি কেন আপনার জানা মতে? আমি জানি না। আচ্ছা খোকন, আপনি রাজি হননি কেন? না, আসলে তখন ও আমাকে রিফিউজ করে দেয়, এই কারণে আমি আসলে আর পরবর্তীতে রাজি হইনি। আপনি রিফিউজ করে দিয়েছিলেন? বললাম না যে প্রথমে হয়তো আমি একটু রাখছিলাম। আচ্ছা, একটা অনিশ্চিত একটা দোলাচলের মধ্যে রয়েছে, এই ব্যাপারটাতে আমরা আপনাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে চাই না। প্রথমত হচ্ছে, আপনার যে হাজবেন্ডের সাথে আপনি এখন পর্যন্ত আইনত স্ত্রী, সেখানে আপনার ডিভোর্স প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তবে সম্পূর্ণ হওয়ার পর্যায়ে রয়েছে। আর ও মোটামুটি, আপনি ওর ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানেন যে ও কিভাবে
একটা অন্ধকার জগতের মধ্যে ছিল এবং ধীরে ধীরে কিভাবে ওখান থেকে বের হয়ে এসেছে, ওটা কি আপনি জানেন? না, আমি কিছু জানি না। আপনি কিছুই জানেন না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে তো এটা পরিষ্কার হয়ে গেল। আপনি জানলেন যে ও একটা সময় ভয়াবহ রকমের খারাপ কাজ করেছে, মানুষ খুন করা পর্যন্ত সে গিয়েছিল, যদিও মানুষ খুন হয়নি, কিন্তু মানুষ খুন করার মতো কাজও করেছে। প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিয়েছে, মানুষজনকে বিপদে ফেলে। সবকিছু আজকের অনুষ্ঠানের মধ্যে পরিষ্কার। আপনি বলছিলেন যে ওকে, আপনি বলছিলেন যে আপনি ওকে বিয়ে করবেন, একটা প্রস্তাব দিয়েছিলেন। এই যে এত কিছু জানলেন যে একটা বিভৎস রকমের একজন মানুষ, সেটা জানার পরে কি তাকে বিয়ে করার ইচ্ছা আপনার হবে? এখন হ্যাঁ, মানে কি বলবো, আমি এতটা পরিমাণে এখন ভাষায় বলতে পারতেছি না। আমি এতটা পরিমাণে প্রতারিত হয়েছি এখন, যখন আমি কারো বিশ্বাস করার মতন। হ্যাঁ, তো আপনার আর কিছু বলার নেই, আপনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাই তো? হ্যাঁ। ওর যতটুকু ভুল আপনার সাথে, ততটুকুর কারণে ও আপনার কাছে ক্ষমা চেয়েছে। আপনি কি পারেন মন থেকে ওকে ক্ষমা করতে? আপনার মন যেটা বলে সেটাই আমার। অবশ্যই, আপনি অবশ্যই ক্ষমা করে দিয়েছেন। কেননা আমি হেল্পওয়ালা বলে যে তোমরা যদি মানুষের ছুটে খাতো ভুল না ক্ষমা না করতে পারো, তো তোমাদের বড় বড় ভুলটা এই আমি কেমনে ক্ষমা করি, এই জিনিসটা সবসময় আমার মাথার ভিতরে কাজ করে। আমি অন্তত কিছু মনে রাখিও নাই। হ্যাঁ, ওই হয়তোবা করছে, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যেটাই হোক, আমি বলার পর কিছুদিন পরে স্বীকার করছি কিছুই আমাদের সামনে। জি লুবনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যাহা বলিব সত্য বলিবর পক্ষ থেকে। আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। প্রিয় শ্রোতা, আমরা লুবনার কথা শুনলাম ফোনে, এবং ও মানে আমাদের খোকন আজকে মার কাছে ক্ষমা চেয়েছে। মা আসলে কতটুকু ক্ষমা করতে পেরেছে আমরা জানি। মা হচ্ছেন সন্তানের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার। সন্তান যত ভুলই করুক না কেন, মা কিন্তু ক্ষমা করেন। আমরা এই মুহূর্তে মার সঙ্গে যোগাযোগ করব এবং মার সাথে আমরা সরাসরি ফোনে কথা বলছি। তবে তার আগে আমরা SMS পোলের রেজাল্টটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। SMS পোলের রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি। কম্পিউটার আমাদেরকে জানিয়ে দিচ্ছে কত শতাংশ লোক এই ঘটনা পুরোপুরি বিশ্বাস করেছে এবং কত শতাংশ লোক এই ঘটনাটি বিশ্বাস করেনি। Yes, 85%. No, 10%. No comments, 5%. প্রিয় শ্রোতা, আমরা দেখলাম কম্পিউটারের রেজাল্ট চলে এসছে এবং এখানে বিশ্বাস করেছে 85% লোকজন আজকের এই পুরো ঘটনাটিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করেছে। 10% লোকজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘটনাটিকে প্রশ্নবিদ্ধ করেছে, অর্থাৎ বিশ্বাস করতে গিয়েও ঠিকমতো বিশ্বাস করতে পারেনি, এবং 5% লোকজন নো কমেন্টস দিয়েছে, অর্থাৎ 5% লোকজন কোনো মন্তব্য করেনি। আমরা ঘটনার একেবারে শেষের পর্যায়ে রয়েছি। আমরা সরাসরি কথা বলছি খোকনের মমতাময়ী মা তার সঙ্গে। ফোনে কানেক্ট হয়ে গিয়েছে, আমরা এখন এই মুহূর্তে তার সঙ্গে কথা বলছি। এই ব্যাপারটি খোকন সরাসরি করছে, কারণ খোকনের মা জানে না এই মুহূর্তে খোকন যাহা বলিব সত্য বলিবর মতো একটি অনুষ্ঠানে রয়েছে এবং সেখানে সে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করেছে। আমরা চাই না সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে, খোকনই কন্ট্যাক্ট করে কোন একটি পর্যায়ে আমরা ঢোকার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো আম্মু। না, খোকন ভাই। হ্যাঁ, আম্মুর একটু ফোনটা দাও তো। আচ্ছা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। হ্যালো আম্মু, আমি তো একটা রেডিও অনুষ্ঠানে আসছি, যাহা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানটাতে আমি আমার জীবনের অনেকগুলো সত্যি কথা বলছি আম্মু। বলার পরে তোমার আমি অনেক কষ্ট দিচ্ছি, অনেক কাঁদাইছি আম্মু। তুমি আমারে তোমার মন থেকে ক্ষমা করে দিও আম্মু। তোমার আমি অনেক কষ্ট দিচ্ছি, অনেক খারাপ ব্যবহার করছি তোমার সাথে, তো তুমি আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? না, তারপরেও আন্টি আসসালামু আলাইকুম। আমি আরজি কিবরিয়া বলছি এবিসি রেডিও থেকে, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান। এখানে বেসিক্যালি যারা আসেন তারা তাদের জীবনের ভুলগুলো, তারা তাদের জীবনে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো স্বীকার করেন। আজকে খোকন তার জীবনে যে সব ভুল করেছে, আপনাদের ফ্যামিলিগতভাবে বিভিন্ন সাপোর্ট, বিভিন্ন বিষয়গুলো নিয়ে সে আজকে স্বীকার করেছে এবং সে চায় তার যে বিগত জীবনে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আর সে পরবর্তী জীবনে যেন না করে। এবং সে বলেছে যে আমি আমার জীবনে যে কয়জন মানুষকে খুব কষ্ট দিয়েছি তার মধ্যে হচ্ছে আমার মা একজন, এবং আমি আমার মার কাছে আজকে লাখো শ্রোতার সামনে ক্ষমা চাইতে চাই। তো আপনার কি বলার আছে আপনার সন্তানকে? আমার ছেলে কোনো মানুষকে ভুল করতেই পারে, তাই না? আর মা হিসেবে ভুল করলে ওকে ক্ষমা করে দেওয়া হয় আমার উচিত। আমার ছেলে যা ভুল করছে, ভুল করা যখন স্বীকার করছে,
ভুল করতে পারছে। আমার ছেলে তো আর আমার রাগ নাই, কোনো কিছু না, আমার ছেলে কোনো খাওয়া ফেলে দিচ্ছি, ঠিক আছে। এবং আপনার ছেলে যাতে আর কখনো এই ধরনের ভুল না করে বা এই ধরনের অপরাধ না করে, সেজন্য আপনার তার প্রতি কি পরামর্শ থাকবে? আমি আমার ছেলেকে সবসময় পরামর্শ দিয়ে দেবো, আপনি সৎপথে থাকবা, সত্য কথা বলবা, নামাজ পড়বা, ভুল পথে যায় না, ভুল পথে যাওয়া ঠিক না, কিন্তু তারপরেও যদি ভুল করে দেওয়া থাকে তাহলে সে ভুল করছে, ভুল বুঝে যদি ফিরে আসছে তাহলে সে চলে আসছে। আমি তো জানি যে আমার ছেলে ভালো হয়ে চলে আসছে, ভুল যদি চলে থাকে আর কখনো করবে না, সেটা আমার বিশ্বাস। আচ্ছা, আমার ছেলেকে বিশ্বাস করি যে কখনো কোনো ধরনের ভুল করবে না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আন্টি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আমাদের যাবেন। আমরা কথা বললাম খোকনের মায়ের সঙ্গে। খোকন, আপনাকে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি সামনের দিনগুলোতে কিভাবে আপনার লাইফটাকে দেখতে চান? আসলে আমার জীবনটাকে আমি খুব সুন্দরভাবে সাজাতে চাই, এই কারণে এখন আমি পড়াশোনাটা বাদ দিই নেই। তো আমার ইচ্ছা আছে যে পড়াশোনাটা কমপ্লিট করে আমি হয়তো যে কোনো একটা গভর্নমেন্ট জবে ঢোকার চেষ্টা করব। আর তা যদি না হয়, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ব্যাংকে জব করে, তো আমার অনেকেই অনেক আশা দিচ্ছে। তো আমার যে বড় বোনের হাজবেন্ড আছে, সেও একটা কোম্পানির জিএম, টেলিকমিউনিকেশন কোম্পানি, সেও আমাকে বলছে যে আমার চাকরি বাকরি নিয়ে আমার যেন কোনো চিন্তা যেন না করতে হয়, তারাই আমার সব দায়িত্ব নিবে। তো তারপর আমি চাই নিজে কোনো কিছু একটা করার জন্য। আপনি আজকে লাখো শ্রোতার সামনে এসেছেন এবং আপনার জীবনের সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এটা, যাহা বলিব সত্য বলিব। তারা আপনার কথা আজকে শুনেছে এই রমজান মাসে। আপনি একটু মনে প্রাণে বিশ্বাস করে আমাদের কাছে ওয়াদা করে যাবেন যে আপনি জীবনে আর কোনোদিন ভুলেও কখনো এই ধরনের কুপথে পা বাড়াবেন না। জি অবশ্যই, কারণ আমি ভুল করছি, আমি চাই না যে আর এমন কোন ভুলের পথে পা বাড়াই। কারণ ওই পথটা যে কি, এটাকে খুব কাছ থেকে আমি দেখে আসছি। আর আমি এখন বুঝতেছি যখন আমি মানুষকে মারছি, মানুষকে কোপ দিছি, তখন হয়তো আমি বুঝতে পারিনি, তখন আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু যখন আমি নিজে কোপ খাইছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে কোপ খাওয়ার যে কতটা যন্ত্রণা, মনের ভিতরে যে কত রকমের কথা কাজ করে। তো এই কারণে আমি বলতে চাই যে আসলে যে পথ থেকে আমি চলে আসছি, এই পথে আর আমি ভুলেও পা বাড়াবো না। খুব ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম ছড়ার মতো করে, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশে নিজারে। সাপের ব্যথা বা সাপের কামড় আসলে সেই বুঝতে পারে যে আসলে কেবলমাত্র সাপের দংশন খেয়েছে, এছাড়া সাপের দংশন বোঝার ক্ষমতা আসলে কারোর নেই। প্রশ্ন করে থাকেন যে জেবিএসবির মতো প্রোগ্রাম কেন, এত সাহসী একটা প্রোগ্রামের স্টেপ কেন এবিসি নিল? আমরা আসলে সেই সব ভিকটিম বা সেই সব ভিকটিমাইজ পিপল বা যারা ভিকটিম বানান তাদেরকে এই অনুষ্ঠানে হাজির করি। এদেরকে সামনে রেখে আপনাকে বলতে চাই যে আপনি কি খোকনের মতো হবেন? এবার আপনি সিদ্ধান্ত নিন যে আপনি আসলে কি করবেন। যারা খোকনের মতো ইয়াং এজে রয়েছে এবং যারা মনে প্রাণে বিশ্বাস করো যে মানে যাদের রক্ত গরম বলে একটা কথা আছে যে একটু এদিক ওদিক হলেই খুব ভালো লাগে, একটু কোপাতে পারলে খুব ভালো লাগে, মাস্তানি করতে পারলে খুব ভালো লাগে, শেষ পরিণতি যে কি হতে পারে সেটা তো দেখলে। এবং সেই জায়গাটা থেকে সবাইকে সচেতন করতে চাই। সেই সচেতন করাটাই হচ্ছে যাহা বলিব সত্য বলিবর মূল মোটো। আমরা সত্য উদ্ঘাটনের এই পর্বটি শেষ করছি, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। একটু পরে আমরা আবারও ফিরে আসবো। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে জীবনের গূঢ় সত্য, চরম সত্য, অপ্রিয় সত্যগুলো আপনি স্বীকার করতে পারেন একের পর এক। এবং যদি আপনি বিশ্বাস করেন আপনার এই অপ্রিয় সত্য প্রকাশের মধ্য দিয়ে সমাজ বদলে যাবে, ব্যক্তি মানুষ বদলে যাবে, আর আপনার মতো অপ্রিয় সত্যের মুখোমুখি আর কেউ না হোক। আপনার জন্য আমাদের এই আসনটি উন্মুক্ত রয়েছে, আপনি আসুন। আসার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি লিখবেন জেবিএসবি স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চাইলে আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আবারো বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে।
সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।